আসসালামু আলাইকুম। সৌরভ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে যারা ফেসবুকে জয়েন করছেন আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন কখন স্টার্ট হবে। তো আমরা হচ্ছে 6টা 30-এ টাইম দিয়েছিলাম। তো আমরা খুব শীঘ্রই স্টার্ট করব। আর হচ্ছে যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করছেন আপনারা চাইলে শেয়ার করতে পারেন লাইভটা। সেক্ষেত্রে আপনাদের যে ফ্রেন্ড বা যারা আছে সবাই জয়েন করতে পারবে আমাদের সাথে। আচ্ছা, এখন অনেকে বলছেন যে কথা শোনা যায় না, আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করব। আজকে হচ্ছে 44তম বিসিএস প্রিলি অনেক ফ্রি কোর্স যেটা আছে, ফ্রি ক্লাস এবং পরীক্ষার ওরিয়েন্টেশন সেমিনার আজকে। তো হচ্ছে যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করছেন আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করতে পারেন, তাহলে সবাই আর কি জয়েন করতে পারবে আমাদের সাথে। যেটা কি এখন শুরু করবেন? হ্যাঁ দাদা, আমরা শুরু করে দিই, কারণ আমাদের বেশ কয়েকটা কার্যক্রম দেখাতে হবে। শুরু করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমাকে একটু কনফার্ম করবেন যারা আমাদের সাথে সরাসরি জুমে আছেন এবং যারা ফেসবুকে আছেন। আমরা একটা স্লাইড শেয়ার করেছি, স্লাইডটা আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এটা একটু আমাদেরকে জানাবেন। এবং আমার ভয়েসটা স্পষ্ট কিনা এই দুইটা ইনফরমেশন আমাদেরকে একটু কমেন্ট করে অথবা চ্যাট বক্সে জানাতে পারেন। তাহলে আমরা আজকে লাইভটা শুরু করে দিব। ওকে, আমরা যথেষ্ট রেসপন্স পেয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ। সো প্রথমেই গুড ইভিনিং বলি আর সবাইকে স্বাগতম জানাই। মূলত আপনাদের একটা কোর্স শুরু হচ্ছে। কোর্সটা হলো 44তম বিসিএস এর জন্য প্রিলিমিনারি কোর্স। তো যেহেতু অনলাইনের কোর্স, অনলাইন কোর্সের আগে আমরা সবসময় চেষ্টা করি যে এই প্ল্যাটফর্মটার সাথে যারা আপনারা যুক্ত হবেন আপনাদের এক্সপেরিয়েন্সটা যেন খুব ভালো যায়। ক্লাস কিভাবে করতে হবে, পরীক্ষা কিভাবে দিতে হবে, পরীক্ষার পর আনসার শিট গুলো কিভাবে দেখতে হবে, বা টোটাল কমিউনিকেশনটা কিভাবে হবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা সবসময় একটা অ্যাডভান্স কোর্স হিসেবে রাখি যে 1 উইক ধরে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনি অভ্যস্ত হবেন ব্যাপারটার সাথে যে কিভাবে অনলাইনে ক্লাস করতে হয়, কিভাবে অনলাইনে পরীক্ষা দিতে হয়, বা অনলাইনে কোনো প্রবলেম হলে কিভাবে সেটা সলিউশন করা যায়। এরপর আপনার মূল কোর্সটা শুরু করবে। তো একই ধারাবাহিকতায় আমরা আজকের প্রোগ্রামটা শুরু করছি। যে প্রথমেই সেখানে আমাদের 1 সপ্তাহ ক্লাস হবে। সো ক্লাসের আগে আমরা ক্লাসের ফরম্যাটটা একটু আপনাদেরকে বলে দিব যে কিভাবে ক্লাসগুলো করতে হবে, কোথায় গিয়ে করতে হবে, বা জয়েন কিভাবে করতে হবে, এবং এক্সামের সিস্টেমটা আমরা দেখাই দিব এবং ডেমো এক্সামও চেষ্টা করবো একটা দেখানোর জন্য। প্রথমেই এত কিছু যে আলোচনা যে ক্লাস করবেন, বা পরীক্ষা দিবেন, বা অনলাইনে যুক্ত হবেন, সবকিছুরই কিন্তু মূল যে কারণটা, আশা করি সবাই কারণটা জানেন। সেটা হলো একটা বিশেষ পরীক্ষা, পরীক্ষাটার নাম হলো বিসিএস। এখন বিসিএস পরীক্ষা বা বিসিএস কি, এটা মোটামুটি সবাই জানেন, যেহেতু বিসিএস এর প্রতি আপনাদের আগ্রহ আছে। বাংলাদেশ সিভিল সার্ভিস, অথবা অতি আবেগপ্রবণ হয়ে মাঝে মাঝে মানুষ বলে ফেলে বাংলাদেশ ক্যাডার সার্ভিস, বাট আসলে ক্যাডার সার্ভিস না, এটা হবে বাংলাদেশ সিভিল সার্ভিস, বেসামরিক চাকরি, সরকারের একটা বেসামরিক চাকরি। তো এই যে সার্ভিস হোল্ডার যারা, যারা সরকারি চাকরি করে, একটু একটু গল্প আকারেই বলি, পরবর্তীতে আমি পরীক্ষা কিভাবে দিতে হয় সবকিছু বলে দেবো। একটু গল্প আকারে বলি যে আমাদের দেশে এখনো পর্যন্ত কিন্তু যারা গভর্নমেন্ট জব করে
সরকারি চাকরি যারা করে, এই সরকারি চাকরির পরীক্ষাগুলো কিন্তু বেশ বড় সড়ো পরীক্ষা আকারেই এখনো পর্যন্ত বিবেচিত। সো সরকারি চাকরির পরীক্ষায় দেখা যায় সবচেয়ে বেশি কম্পিটিশন হয় বা প্রচুর কম্পিটিট্যান্ট পাওয়া যায়, এবং কোশ্চেন গুলো মোটামুটি বেশ ডাইভার্সিফিকেশন হয়, এবং প্রতি বছরই এই গভর্নমেন্ট চাকরিগুলোর জন্য মানুষের অধীর আগ্রহে অপেক্ষা করে। যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট, অনেকে হয়তো একাধিকবার ট্রাই করতে গিয়ে বেশ কিছু সময় ওখানে দিয়ে দেয়, এবং যারা সময় দেয় আমরা আশা করি সবাই নিজে যেটা পাই এবং সৃষ্টিকর্তা তাকে যেটা দেয় সেটা নিয়ে স্যাটিসফাই থাকে। তো এই সরকারি চাকরির একটা ছোট্ট ইতিহাস বলি। এই সরকারি চাকরি যেগুলো আমরা পরীক্ষা দেই বা আমরা যেগুলো করি আর কি, এটা আসলে 3 প্রকার হতে পারে। একটা হলো সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস যেটা নিয়ে মূল আলোচনাটা আজকে আমি এই সিভিল সার্ভিস নিয়ে করব। দ্বিতীয়টা যদি বলি পাবলিক সার্ভিস, আর তৃতীয়টা যদি বলি গভর্নমেন্ট সার্ভিস। আর আপনি বলতে পারেন যে ভাই বাংলায় বললে তো একই হয়। বাংলায় বললে একই হলো, আলটিমেটলি এই তিনটা আসলে আলাদা চাকরি। তো এক দুইটা পার্থক্য বলে আমি আলাদা হয়ে যাব। একটা পার্থক্য হলো সিভিল সার্ভিস এই তিনটা থেকেই আলাদা, কারণ সিভিল সার্ভিসের নিয়োগের জন্য মানে সিভিল সার্ভেন্ট যারা, তাদের নিয়োগের জন্য একটা কমিশন আছে। এই কমিশনটা এখনো পর্যন্ত বাংলাদেশের একটাই আছে, সেটা হলো সিভিল সার্ভিস কমিশন। আমাদের কনস্টিটিউশন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের যে সংবিধান, সে সংবিধানে 137 আশা করি সবাই পড়েছেন, 135ও পড়েছেন। সংবিধানে কিন্তু এই পাবলিক সার্ভিস কমিশন করার একটা বাধ্যবাধকতা আছে, এবং এখনো পর্যন্ত একটা পাবলিক সার্ভিস কমিশনে আছে। ইন ফিউচার সে আরেকটা হতে পারে, যদিও সেটা এখনো আলোচনা হচ্ছে, এই জন্য আমি এটা সম্পর্কে বিস্তারিত বলবো না। তো এখনো পর্যন্ত একটাই পাবলিক সার্ভিস কমিশন আছে, এবং সেই পাবলিক সার্ভিস কমিশন থেকেই সুপারিশ প্রাপ্ত হয়ে সিভিল সার্ভেন্ট হিসেবে আপনি যোগ দিতে পারবেন। বাকি দুইটা, এখন পাবলিক সার্ভেন্ট বা গভর্নমেন্ট সার্ভেন্ট যদি আমি বলি, বা পাবলিক সার্ভিস এবং গভর্নমেন্ট সার্ভিস কেন আলাদা হয়ে গেছে, প্রথম কারণ হলো ওরা পাবলিক সার্ভিস কমিশন দ্বারা সুপারিশ প্রাপ্ত নয়, এটা একটা বড় রিজন। তাহলে সিভিল সার্ভেন্ট যারা, তারা কি গভর্নমেন্ট সার্ভেন্ট? হ্যাঁ, সিভিল সার্ভেন্ট যারা তারা অবশ্যই গভর্নমেন্ট সার্ভেন্ট, তারাও পাবলিক সার্ভেন্ট, কিন্তু পাবলিক সার্ভেন্ট হয়তো বা সিভিল সার্ভেন্ট না। ওই শুধুমাত্র সরকারি কর্ম কমিশন যেটা পাবলিক সার্ভিস কমিশন, তাদের সুপারিশ নেই বলে। আর আরো কিছু পার্থক্য আছে, যেমন আপনি যদি একটা ইউনিভার্সিটির টিচারের কথা বলেন, যে কোনো একটা ইউনিভার্সিটি, তো আমাদের অধিকাংশ ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটি বলি, চট্টগ্রাম ভার্সিটি বলি বা কুমিল্লা ভার্সিটি বলি, এগুলো কিন্তু সরকারের মানে সরকারের অর্থায়নে চলে। এগুলো স্বায়ত্তশাসিত কিন্তু সরকারি প্রতিষ্ঠান। তো এখানে যেসব টিচার আছেন বা এখানে যারা কর্মচারী বা কর্মকর্তা আছেন, তারাও কিন্তু আলটিমেটলি পাবলিক সার্ভেন্ট, কিন্তু তারা সিভিল সার্ভেন্ট না। এবং তাদের আয়ের পুরো অংশটা যে গভর্নমেন্ট দেয় এটাও কিন্তু ম্যান্ডেটরি না, হয়তো আয়ের কিছু অংশ দেয়, কিছু অংশ তারা নিজেরাও ইনকাম করতে পারে। গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো ব্যবসা করে, সো যেসব ব্যবসা করে সেই ব্যবসার যে আয় থাকে বা সেই আয় থেকেও কিন্তু সেখানে যে কর্মচারী কর্মকর্তা থাকে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এই কয়েকটা কারণে সিভিল সার্ভেন্টটা আলাদা, এবং সিভিল সার্ভেন্টের সাথে পুরো ক্যারিয়ারে যা যা হবে, তার নিয়োগ, পদোন্নতি, বিভিন্ন জায়গায় পোস্টিং বা যেটাকে আমরা পদায়ন বলি, সিনিয়র স্কেল, তার লাইফ স্প্যান, সে যদি লিয়েনে যায় মানে অন্য কোনো জায়গায় চলে যায় বা হায়ার এডুকেশন যায়, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য আলটিমেটলি একটা বই আছে, পত্রিকা আছে, সেই পত্রিকা নাম হলো বাংলাদেশ গ্যাজেট। আপনারা অনেকেই শুনে থাকেন যে গ্যাজেট হয়ে থাকে। তো এই সবগুলোকে আলটিমেটলি গ্যাজেটের মাধ্যমেই প্রকাশ করতে হয়, এবং এগুলো সবগুলো জনস্বার্থে করতে হয়, অর্থাৎ যাই করা হবে যেন পাবলিক ইন্টারেস্ট সেখানে থাকে, এটা এনশিওর করতে হয়। এটা হলো একটা ছোট্ট পার্থক্য যে কেন সিভিল সার্ভিসের প্রতি মানুষের ফ্যাসিনেশন বেশি। ওকে, আরেকটা ফ্যাসিনেশনের কাজ হলো আমাদের দেশে যতগুলো নীতি, একটা দেশ চালানোর জন্য অনেকগুলো পলিসি থাকে বা নীতি থাকে। এই পলিসিগুলো তৈরি করে কে? এই পলিসিগুলো তৈরি করে একটা রাজনৈতিক দল। আমি ছোট করে লিখি, একটা রাজনৈতিক দল পলিসিগুলো তৈরি করে। রাজনৈতিক দলের পলিসি কিন্তু মানে যে কোনো একটা রাজনৈতিক দলের পলিসি কিন্তু কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট মেনে চলবে না বা সিভিল সার্ভেন্ট মেনে চলবে না। তাহলে কি করতে হবে? একটা রাজনৈতিক দল একটা পলিসি দিবে বা নীতি তৈরি করবে, দেন ম্যান্ডেট তৈরি করবে, দেন একটা নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যদি ওই দলটা যদি এখানে বিজয়ী হয়, তাহলে ওই রাজনৈতিক দলের যে নীতিটা বা যে কর্ম পরিকল্পনাটা সেটা আর রাজনৈতিক দলে থাকবে না, সেটা হয়ে যাবে সরকারের নীতি বা সরকারের কর্ম পরিচালনা। এবং যেটাই সরকারের কর্ম পরিচালনা বা সরকারের নীতি, সেটাই হবে পাবলিক সার্ভেন্ট যারা, তাদের বাস্তবায়নের অন্যতম অগ্রাধিকার। অর্থাৎ যখন কোনো রাজনৈতিক দল
একটা নীতি নিয়ে একটা নির্বাচন করে জয়ী হবে বা বিজয় প্রাপ্ত হবে, তখন সেটা রাজনৈতিক দলে থাকবে না, সেটা সরকারের হয়ে যাবে। সরকারের যে কোনো নীতি বাস্তবায়ন করার কাজ দেশে যতজন সরকারি চাকরিজীবী আছে সবার উপরে কিন্তু বর্তায়। তো এই যে নীতি বাস্তবায়ন করতেছে, এই নীতি বাস্তবায়ন করার সময় বেশ কিছু কৌশল তৈরি করতে হয়, নীতির পরে বেশ কিছু কৌশল তৈরি করতে হয় বা নতুন নতুন কিছু নীতি তৈরি করতে হয়। এই কৌশল এবং নীতি নতুন যেগুলোর কথা বলছি, এগুলো বাস্তবায়নে বা এগুলো মেকিং এর সময় একটা অংশ আছে যারা ডিরেক্টলি কাজ করতে পারে, ওদেরকে বলা হয় পলিসি মেকার। সাংবিধানিক ভাবে পলিসি মেকার কারা? ডেফিনেটলি মেম্বার অফ দ্য পার্লামেন্ট। কিন্তু মেম্বার অফ দ্য পার্লামেন্ট তো আর সরাসরি পলিসি মেক করে না, দে নিড হেল্প। কাদের থেকে হেল্প নাই? যাদের থেকে সাহায্য নাই বা যারা ড্রাফট তৈরি করে, সোজা বাংলায় যদি বলি ড্রাফট তৈরি করে। ড্রাফট হলো যে কোনো মূল পরিকল্পনা তৈরি করার আগে, সিগনেচার হওয়ার আগের ভার্সনটাকে, সেটাকে বলা হয় ড্রাফট। ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট হতে পারে। এই অংশটাকে বলা হয় আমলা। আপনি যদি সিভিল সার্ভিস হিসেবে সার্ভেন্ট হিসেবে জয়েন করেন, আপনি একদিন আমলা হতে পারবেন। আপনি মানে শুরুতেই আমলা হবেন, বাট ছোটখাটো আমলা আর কি, টুনটুনি আমলা। টুনটুনি আমলাই বড় স্যারেরা। ছোট আমলা, আপনার হয়তোবা খুব বড় জায়গায় মতামত দেওয়ার অধিকার থাকবে না, বাট আপনি মতামত দিতে পারবেন, ছোট ছোট মতামত দিতে পারবেন। এবং উইথ দ্য টাইম, উইথ দ্য প্রসেস অফ টাইম, আপনি যত সিনিয়র হবেন, আপনার যত ট্রেনিং বেশি হবে, যত বেশি দিন কাজ করবেন, আপনার মতামতটা অত বেশি দীর্ঘায়িত হবে বা সুন্দর হবে। ওকে, সো আলটিমেটলি আমলা হওয়ার জন্য আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে। ওকে, এবার আরেকটা ইন্টারেস্টিং হিসাব বলি। বাংলাদেশে যতগুলোই চাকরি করা যায়, সরকারি বা বেসরকারি, সবগুলো চাকরি মিলে সর্বোচ্চ যে পোস্টটা, মানে যে কোনো চাকরি, যে কোনো গভর্নমেন্ট জবের যে কোনো চাকরির তুলনায় সর্বোচ্চ কর্মকর্তা যে চাকরিজীবী হিসেবে, সেটাকে আমরা বলি হলো মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রী পরিষদ সচিব, উনি হলো সবচেয়ে বড় কর্মকর্তা সরকারের জন্য। যদিও মন্ত্রীর নিচে থাকবে অবশ্যই, এতে কোনো ডাউট নেই, আমি সরকারি কর্মচারী বা কর্মজীবী হিসেবে কথা বলতেছি। তো এই মন্ত্রী পরিষদ সচিব হতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই সিভিল সার্ভেন্ট হতে হবে, সিভিল সার্ভিসের অন্তর্ভুক্ত হতে হবে। ওকে, আচ্ছা, এখন একটা কনফিউশন আছে যে মন্ত্রী পরিষদ সচিব কি শুধুমাত্র অ্যাডমিন ক্যাডার থেকেই হবে, এমনকি ম্যান্ডেটরি কিনা। আপনি বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত যতজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন সবাই অ্যাডমিন ক্যাডার থেকে। কিন্তু মন্ত্রিপরিষদ সচিব হওয়ার যে নির্দেশমালা, সেখানে আসলে লেখা নাই যে অ্যাডমিন সার্ভিস থেকে হতে হবে কিনা। এটা নর্মালি অ্যাডমিন সার্ভিস থেকে হয়। মনে করেন 500 জন ক্যাডার নাই, জেনারেলি চিন্তা করলে 500 জনের মধ্যে 300 জন কিন্তু অ্যাডমিনে থাকে, সো পার্সেন্টেজটা বেশি থাকে এবং বাকি ক্যাডার গুলোর কাজ ডিফারেন্ট থাকে। আলটিমেটলি অ্যাডমিন থেকে হয়, বাট ম্যান্ডেটরি না যেটা অ্যাডমিন থেকেই হবে। কারণ আপনি যদি চাকরিতে ঢুকেন 10 থেকে 12 বছর পরে আপনার একটা নতুন ক্যাটাগরি আসবে, যেটাকে পুল সার্ভিস বলে আর কি, ডিএস পুল বলা হয়। তো মনে করেন আপনি অ্যাডমিনে আছেন, অথবা পুলিশে আছেন, অথবা ট্যাক্সে আছেন, অথবা এডুকেশনে আছেন, যে কোনো ক্যাডার সার্ভিসে থাকেন না কেন, আপনার একটা সুযোগ থাকবে ডিএস পুলে চলে যাওয়ার জন্য। আপনি যদি ডিএস পুলে যান, তখন আর আপনি কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারে থাকবেন না, তখন আপনাকে কাউন্টি করা হবে আলাদাভাবে, সেটা হলো ডিএস পুল ক্যাডার। তো ডিএস পুলে গেলে আপনি উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব হতে পারবেন। আপনি মনে করেন ট্যাক্স ক্যাডারে থাকলে কিন্তু যুগ্ম সচিব হতে পারবেন না, বা আপনি যদি ফরেন ক্যাডার থাকে আপনার পোস্টের নামটা যুগ্ম সচিব হবে না। আমাদের যেটা বলা হয় সেটা হলো ডিরেক্টর জেনারেল, গ্রেড 3, দুইটাই গ্রেড 3, যুগ্ম সচিবও গ্রেড 3, ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক যেটা, সেটাও গ্রেড 3। এরকম বেশ কিছু পোস্ট আছে। কিন্তু ওই পুলে যদি চলে যান তখন আবার হিসাব আলাদা হয়ে যাবে, বা নিজের ক্যাডারে থাকলে হিসাব আলাদা হবে। ওকে, তো এই পুল সার্ভিসটার আবার কিছু ক্যালকুলেশন আছে, আমি এই মুহূর্তে সেখানে যাব না, এই মুহূর্তে এটা এখানেই থাকুক। তো মূল যে চিন্তা ভাবনাটা সরকারি চাকরি করার পিছনে, স্পেশালি সিভিল সার্ভিস হওয়ার পিছনে, সার্ভেন্ট হওয়ার পিছনে যে মূল চিন্তা ভাবনাটা, সেটা দুইটা। একটা হলো সিভিল সার্ভেন্ট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য পাবলিক সার্ভেন্ট অর দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট, এবং সিভিল সার্ভিস করে আপনি একটা সময় দেশের আমলা হিসেবে কাজ করতে পারবেন। যখন দেশের পলিসি মেক গুলো করা হবে, ইউ ক্যান গিভ সাম ইনপুট, ইউ হ্যাভ সাম অ্যান্ড আউটপুট, এবং আপনার নীতি বা আপনি যেভাবে চিন্তা করতেছেন সেটা যদি গভর্নমেন্টের পছন্দ হয় এবং সেটা জনস্বার্থে কাজে লাগানো যায়, তাহলে আপনার পলিসিটাই হয়তো বা গভর্নমেন্ট দেশের মানুষের জন্য কাজে লাগাবে। এবং তখন যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, এটা আনডাউটেডলি আনপ্যারাল, এটা কোনো কিছুতে আপনি হিসাব করতে পারবেন না। একটা ছোট্ট গল্প বলি, কারো নাম বলবো না বা কোনো ইনসিডেন্টকে ডিরেক্টলি বলতে পারবো না, যেহেতু এটা অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট আমি এটা বলতে পারি না। ছোট্ট একটা কারণ, মনে করেন আপনি একটা ডেস্ক অফিসার হিসেবে কাজ করতেছেন কোনো একটা মিনিস্ট্রিতে,
এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী কোনো একটা দেশ, ওই দেশের সাথে আপনার একটা চুক্তি আছে এবং এই চুক্তির ফলে হয়তোবা দেশের কিছুটা ক্ষতি হচ্ছে, সেটা 5% হোক 10% হোক। আপনি এটা দেখতে পারলেন, আপনি এটার জন্য একটা নোট দিলেন, ইস্যুটা রেইজ করলেন, আপনার নোটটা যাবে একজন উপসচিবের কাছে, উপসচিব থেকে সেটা যুগ্ম সচিব, ফাইনালি এটা সেক্রেটারি কাছে গেল, সচিবের কাছে গেল, সচিব স্যার থেকে বললো হ্যাঁ এটাতে একটু সমস্যা হচ্ছে, তাহলে আমরা এক কাজ করি চুক্তিটা এই মুহূর্তে স্থগিত করে দিই। সেটা চলে গেল ক্যাবিনেটে, মন্ত্রী পরিষদে। মন্ত্রী পরিষদে সকল মন্ত্রী থাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকে। তো ওনারা যদি ডিসিশন এটা বন্ধ করে দেয়, তাহলে দেশের সুবিধা হলো, জনস্বার্থে আপনি একটা ভালো কাজ করলেন এবং কাজটা শুরু করছেন দেখেন আপনি অনেক দূর থেকে। আলটিমেটলি যখন এটা বাস্তবায়ন হবে, দেশের মানুষ বা আপনার বন্ধু বান্ধব হয়তো কখনো জানবে না যে কাজটা আপনি করছেন, সেটা সরকার থেকে করা হবে, কিন্তু আপনি নিজে তো বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একটা ছোট্ট জিনিস খুঁজে বের করছি। এবং এই নীতিটা কিছুদিনের জন্য বন্ধ থাকলে বা নীতিটাকে নতুন ভাবে বাস্তবায়ন করলে বা কিছু ড্রাফট পরিবর্তন করলে দেশের একটা পরিবর্তন হয়েছে, দেশের জন্য ভালো হয়েছে এবং আমি এখানে কিছুটা ইনপুট দিতে পারছি। এই স্যাটিসফ্যাকশনটা আপনি টাকা পয়সা দিয়ে জীবনে হিসাব করতে পারবেন না, এটা প্রাইসলেস। এরকম কিছু ভালো লাগা আপনি পাবেন এই সার্ভিসে যদি থাকে। আরো আরো কয়েকটা যদি এক্সাম্পল বলি আর কি, ধরেন আপনি অ্যাডমিন সার্ভিসে আছেন, আপনার নিজের গ্রামে বা আপনার পাশের কোনো গ্রামে আপনি তো গেছিলেন, অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি গেছেন, আপনি একজন খুবই হতদরিদ্র একজন মানুষকে পেয়েছেন যার অ্যাকচুয়ালি অনেক সমস্যা আছে, এবং আপনার মনে হলো যে ওনার জন্য যদি কিছু করা যায় তাহলে খুব ভালো হয়। এটা অ্যাজ এ হিউম্যান আপনি করতে চাচ্ছেন। তাহলে আপনি সিভিল সার্ভেন্ট সার্ভিস হিসেবে যদি থাকেন, আপনি ওই জেলার রেসিডেন্ট স্যার যিনি থাকবেন বা ইউএনও স্যার যিনি থাকবেন, তার কাছে কিন্তু আপনি অ্যাক্সেস পাবেন, তার সাথে কথা বলার সুযোগ আপনি পাবেন। আপনি কি যদি গিয়ে বলেন যে স্যার আমি তো এখানে আসছিলাম একটা কারণে, আমি এরকম একজন মানুষকে পেয়েছি, খুবই হতদরিদ্র মানুষ, হয়তো বা খেতে পারতেছেন না বা বাসার ছাদ নাই, অথবা ছোট একটা রূপ বাসা আছে বাট স্বাস্থ্যসম্মত টয়লেট নাই, অথবা একটা স্যানিটেশন ব্যবস্থা নাই, অথবা একটা খাবার পানির ব্যবস্থাটা নাই। তা আপনি স্যারের কাছে নজরটা আনলেন, একজন ইউএনও একটা উপজেলার দায়িত্বে থাকে, অগণিত মানুষ সেখানে থাকে, সে ব্যক্তিগতভাবে তার দায়িত্ব অবশ্য সব জায়গায় ঘুরে ফিরে প্রবলেম গুলো বের করা, বাট ছোটখাটো ভুল কিন্তু হতেই পারে। তো আপনি যখন ওনার কাছে ব্যাপারটা দিবেন, আপনি একটা অ্যাপ্লিকেশন দিবেন, স্যার আপনার অ্যাপ্লিকেশনটা দেখে যাচাই করে একটা ফাইল তুলে দিবে, পাস হয়ে গেল, হয়তো বা 3 মাস পর 6 মাস পরে ওই মানুষটার বাসায় একটা টিউবওয়েল লাগাই দেওয়া হলো বা একটা আহ, পাকা টয়লেট তৈরি করে দেওয়া হলো, অথবা তাকে একটা মুজিব বর্ষের ঘর উপহার দিয়ে দেওয়া হলো। আপনি হয়তো বা জানলেনও না, আপনি হয়তো কোনোদিন জানলেন না, বাট এই যে সুযোগটা তৈরি হলো আপনার জন্য, যদি আপনি ফিউচারে জানতে পারেন যে ওই মানুষটার জন্য একটা ছোট্ট কাজ হয়েছে যেটা ইনিশিয়েটিভ হিসেবে আপনি ছিলেন, ডেফিনেটলি এই ভালো লাগাটা আপনি কখনো কম্পেয়ার করতে পারবেন না কোনো কিছুর সাথে। তো এইসব হিসাব করলে যে মোটিভেশনটা আসে, এটা আসলে বিসিএস এর জন্য একটা হিউজ ফোর্স হিসেবে কাজ করে আর কি, যার জন্য এখনো পর্যন্ত একটা বড় পার্সেন্টেজ এই বিসিএস এর পিছনে দৌড়াচ্ছে, আরো অনেকদিনই দৌড়াবে, এবং আশা করি দৌড়ানো উচিত, ভালো ভালো ছেলে মেয়েদের এখানে আসা উচিত। বাট একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, আহ, আজকে যারা আছেন তাদেরকেও বলি যে কোনোভাবেই যে চিন্তা ভাবনা, যে পরিষ্কার চিন্তা নিয়ে আপনি প্রিপারেশনটা শুরু করতেছেন, যে একটা সঠিক নিয়ত নিয়ে প্রিপারেশন শুরু করতেছেন, এই নিয়তের বাইরে যাবেন না, চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য, মানে এমন কিছু করবেন না যাতে দেশের কোনো ক্ষতি হয়, নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে যেন পাবলিক ইন্টারেস্টটা কোনোভাবে বিঘ্নিত না হয়। ওকে, এই জিনিসটা একটু ছোট্ট করে মাথায় রাখবেন। আচ্ছা, এখন এই প্রিলিমিনারি একদম প্রথম পরীক্ষা, একদম প্রথম পরীক্ষা হলো প্রিলিমিনারি, এবং আমি জানি না আপনাদের মধ্যে কতজন পরীক্ষাটা দিছেন অলরেডি। তো আমি একটা ছোট্ট পোল দিব। হোয়াট ইজ পোল? পোল হলো আপনি ভোট ভোট দেওয়ার একটা অংশ, আপনি এখানে ভোট দিতে পারবেন। So, আমাদের যে অনলাইন ক্লাসগুলো হবে এখানেও আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করা হবে, 4টা অপশন দেওয়া থাকবে, আপনি 4টা থেকে একটাতে ক্লিক করতে পারবেন, সঠিক উত্তর দিতে পারবেন। যারা ফেসবুকে আছেন তারা এই পোলটা দেখতে পারবেন না, বাট যারা জুমে আছেন তারা তাদের স্ক্রিনে অটোমেটিক পোলটা চলে যাওয়ার কথা যে আপনি 43তম বিসিএস প্রিলিতে অংশগ্রহণ করেছিলেন কি বা করেছেন কিনা। আর যারা আমার সাথে ফেসবুকে লাইভ আছেন তারাও প্রশ্নটা আমি করে দিয়েছি, আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি 43 বিসিএস দিয়েছেন কি দিয়ে দেন নাই। যারা জুমে আছেন তারা তো বুঝতে পারতেছেন যে আপনি মাল্টিপল চুজ গুলো, আমরা মাঝে মাঝে আপনাকে প্রশ্ন করে কনফিউজ করার চেষ্টা করবো, একটা মাল্টিপল চুজ কোশ্চেন দিয়ে দিব যে উত্তর বলেন, তা আপনি এখানে ক্লিক করে উত্তর দিতে পারবেন। এটা আপনাদের এম্পাওয়ার করার একটা উপায়। মানুষ পছন্দ করে যখন সে চুজ করতে পারে যে এই দুইটার মধ্যে আমি একটা চুজ করলাম, এই 4টার মধ্যে একটা চুজ করলাম। আর যারা ফেসবুকে আছেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনি 43 বিসিএস দিয়েছেন নাকি দেন নাই। ওকে, আমি খুব বেশিক্ষণ এটা লঞ্চ করব না, আমি এন্ড করে দিচ্ছি। আমি শেয়ারও করতে পারবো, দেখেন যখন আমরা ক্লাসগুলো নিবো এরকম ভাবে শেয়ার করে দেখাবো যে কত পার্সেন্ট হ্যাঁ বলছেন, কত পার্সেন্ট না বলছেন। 54% অংশগ্রহণ করেন নাই, মানে এটা আমি যতজনকে দেখতে পাচ্ছি
একটা বড় পার্সেন্টেজ আসলে এই পরীক্ষাটা দেন নাই। 44 আপনাদের প্রথম বিসিএস হবে, গুড। আর 46% দিয়েছেন। আপনারা এটা করছেন মানে হয়তো বা আপনারা সিরিয়াসলি দেন নাই। আপনারা সিরিয়াসলি পরীক্ষা দিবেন হলো 44। ওকে, তার মানে হলো ম্যাক্সিমামের কাছে বিসিএসটা এই মুহূর্তে নতুন। কিছু আছেন যারা হয়তো বা পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে কিছু আইডিয়া থাকতে পারে। ওকে, আমি স্টপ করে দিই শেয়ারটা। এখন এই 43 বিসিএস নিয়ে কয়েকটা কথা বলে রাখি। 43 বিসিএস পরীক্ষাটা কেমন হয়েছে এটা যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য, কিংবা যারা সামনের বার দিবেন তারাও তো এখন থেকে বিসিএস এর হটলাইন বা হটস্টার গুলো দেখতে থাকেন যে কি হচ্ছে পরীক্ষার সময়, পরীক্ষার পরের দিন কি হয়, এগুলো তো কিছুটা আইডিয়া পাওয়া যায়, উত্তরটা পাওয়া যায়। তো 43 পরীক্ষাটা, প্রশ্নটা যখন আমি নিজে দেখছি আর কি, আমার মনে হয়েছে স্ট্যান্ডার্ড ভালো একটা প্রশ্ন। এখন আমি প্রথম যে বিসিএস দিছিলাম 2017 সালে, এখন হলো 2021 সাল, এর মাঝখানেও আমি দীর্ঘদিন বিসিএস নিয়ে পড়াশোনা করেছি, এখন চাকরি করছি, এটার সাথে জড়িত। তো এই সবকিছু মিলে আমার কাছে একটা কোশ্চেন সহজ লাগার অর্থ এই না যে কোশ্চেনটা আসলে সহজ হয়েছে, তাই না? আমাকে চিন্তা করতে হবে একদম ফার্স্ট টাইম যে ছেলে মেয়েগুলো পরীক্ষা দিচ্ছে তার জন্য প্রশ্নটা কেমন হয়েছে। তো আপনি যদি পরীক্ষা না দিয়ে থাকেন, আবারও বলি সেটা যে কোনো ক্যাটাগরি হোক, আপনি থার্ড ইয়ার স্টুডেন্ট এই জন্য পরীক্ষা দেন নাই, অথবা আপনি অলরেডি ক্যাডার সার্ভিসে আছেন, অন্য কোনো সার্ভিসে আছেন, বা আপনি বিসিএস এর প্রতি ইন্টারেস্টেড না বলে পরীক্ষা দেন নাই, আপনার কাছে প্রশ্নটা যেমন মনে হবে যে অ্যাকচুয়ালি পরীক্ষা দিচ্ছে, তার কাছে কোশ্চেন তেমন মনে হবে না। এখানে একটা বিশাল ফারাক থাকবেই। আপনি হয়তো চিল মুডে একটা প্রশ্ন দেখে বলছেন ওকে এটা তো পারা যেত, পরীক্ষার হলে এটা নাও পারা যেত, কারণ পরীক্ষার হলের যে 2 ঘন্টা, ওই 2 ঘন্টার প্রেসারে সবকিছু নাও পারা যাওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা বড় ইস্যু। তাই আপাত দৃষ্টিতে একটা প্রশ্নকে যখন মনে হয় আরে তো একেবারেই সোজা, একেবারেই সোজা যদি মনে হয় তাহলে এটা মিডিয়াম কঠিন। আর যদি মনে হয় হ্যাঁ সোজা মনে হচ্ছে, এরকম যদি মনে হয় তার মানে সেটা কঠিন। আর যদি প্রশ্নটা দেখে কঠিন মনে হয়, এটা তো মারাত্মক কঠিন। তো এইবারের প্রশ্নটা দেখে মনে হয়েছে শুধু সোজা মনে হয়েছে, তার মানে এটা মিডিয়াম কঠিনের মধ্যেই পড়ে, অত বেশি সোজাও না। তো 43 বিসিএস যারা দিয়েছেন, নাম্বার যদি আপনাদের কাটমার্ক, কাটমার্ক নামে একটা শব্দ আছে, আমি একটু ডিফাইন করি হোয়াট ইজ কাটমার্ক। এটা ইন ফিউচার অনেকবার শুনবেন যারা নতুন পরীক্ষা দিচ্ছেন। একটা শব্দের সাথে আপনার সাথে পরিচয় করে দিই, কাটমার্ক। কাটমার্ক হলো, একটা গল্প বলি। হিউম্যান সাইকোলজি বা সাইকোলজি হলো এমন একটা সায়েন্স, সাইকোলজি এখনো পর্যন্ত এমন একটা সায়েন্স যার কোনো ডেফিনেশন নাই। সাইকোলজি সায়েন্স উইদাউট ডেফিনেশন, সাইকোলজি কোনো ডেফিনেশন তৈরি করা যায় না। তো কাটমার্কও এমন একটা বিষয় যেটার আসলে পিএসসি বা যারা পরীক্ষা নেয় তারা এই বিষয়ে কখনো কোনো কথা বলে নাই। সাধারণ মানুষ, সাধারণ পরীক্ষার্থী এই শব্দটা বানাইছে, এটা নিজেদের জন্য ব্যবহার করে। এটার সাথে পিএসসির কোনো সম্পর্ক নাই বা বিসিএস এর কোনো সম্পর্ক নাই, এটা সাধারণ মানুষের মুখের কথা। তো এই কাটমার্কটা মানুষ কিভাবে বানাইছে, আমি আপনি কিভাবে বানাইছি, এর সমার্থক শব্দ বলতে পারি গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস বলে শিক্ষা বোর্ড কখনো কিছু বলে নাই, এটা মানুষ যেমন বানাইছে কাটমার্ক আমরা বানাইছি। তো হোয়াট ইজ কাটমার্ক? ধরেন এই 41st বিসিএস যে পরীক্ষাটা হয়েছে, ধরে নিচ্ছি যেসব স্টুডেন্ট সেখানে 102 পাইছে আউট অফ 200, তারা সবাই টিকে গেছে। যারা 101 পাইছে তারা টিকে নাই, 101.5 পাইছে তারাও টিকে নাই। 102 বা তার চেয়ে বেশি যারা পাইছে তারা সবাই পরীক্ষায় টিকে গেছে। এটা কিন্তু পিএসসি বলে না, এটা আমরা গেস করতেছি, উই আর গেসিং দ্যাট। তাহলে এই 102 কেই বলা হবে কাটমার্ক, ঠিক আছে? তাহলে যেই নাম্বারে পাস করা যায় এটা হলো কাটমার্ক। এটা পিএসসির কোনো কিছু না, এটা আমাদের বানানো। তো এই 43 বিসিএস এর কাটমার্কের কথা বলছিলাম। তো যদি আপনার নাম্বারটা 100 প্লাস থাকে, 101 বা 2, তাহলে আমার মনে হয় রিটেনের প্রিপারেশনটা নিয়ে নেওয়া উচিত। মনে করেন আপনার নাম্বারটা 100 প্লাস নাই, ধরেন আপনি মনে করেন একদম কানের পাশ দিয়ে গুলি গেছিল কিন্তু আপনার কানটা ফুটা করে দিচ্ছে, যার ফলে আপনি প্রি টিকেন না, আপনি 99 পেয়েছেন। আমি জানি না 99 কাটমার্ক হবে কিনা, জাস্ট একটা গেস করা করতেছি। ধরুন আপনি 99 পাইছেন, বা আপনার ক্যালকুলেশনে 99 বা 98 হয়, আপনি চিন্তা করতেছেন যে একটুর জন্য প্লেটা মিস হয়ে গেল, আমি কি এখন রিটেনের প্রিপারেশন নিব নাকি রিটেনের প্রিপারেশন নিব না, আপনি এই কনফিউশনে আছেন। তাহলে আপনার জন্য আমি বলবো যে আপনি যদি আবারও প্রিলির প্রিপারেশন নেন, তাহলে আপনি কি পরের বার 190 পাবেন? না, সম্ভব না, 190 তো পাওয়া সম্ভব না। তাহলে কি করবেন? পরের বার আপনি আরো 2-4 নাম্বার বেশি পাওয়ার জন্য পরীক্ষা দিবেন। ওকে, তার মানে আপনি প্রিলি টিকতে যাচ্ছেন। তাহলে আপনার টার্গেটটা কি? আপনি কি বিসিএস পাস করতে, মানে বিসিএস পরীক্ষাটা দিতে চাচ্ছেন, না শুধু বিসিএস প্রিলি পাস করতে চাচ্ছেন? দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনি যদি ক্যাডার সার্ভিসে জয়েন করতে চান, আপনাকে 3টা পরীক্ষায় ভালো করতে হবে। একটা হলো প্রিলি, লিখিত, প্লাস ভাইভা। বিসিএস বলতে 3টাকে বোঝায়, দেন আবার পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্টও আছে, এটা বাদ রাখলাম। বিসিএস মানে কিন্তু 3টাকে বোঝায়। তাহলে আপনার টার্গেট কি? বিসিএস যদি হয়, আপনি একবার প্রিলি পড়ছেন, সেটা যদি কানের পাশ দিয়ে গুলি যায়, কানটা যদি ফুটাও করে দেয়, আপনি পরবর্তী কাজ লিখিত শুরু করে দিবেন। এবং এমনও যদি হয় আপনি আজকে থেকে প্রিপারেশন শুরু করতেছেন, একটা মিক্সচার করে প্রিপারেশন তৈরি করা উচিত, যে প্রিলিও পড়বেন লিখিতও পড়বেন। তার কারণ হলো
প্রিলি পরীক্ষাতে আপনি কত পাইছেন এই নাম্বারটা ভাইভাতে বা লিখিততে বা পরবর্তীতে কোথাও যোগ হয় না, কোথাও কাজে লাগে না। তো কাটমার্ক যদি 102 হয়, আপনি মনে করেন 102 পেয়ে টিকছেন, এতে কিছু যায় আসে না। আপনি যদি ইন ফিউচার ফার্স্ট হয়ে যান বিসিএস এ, কেউ আপনাকে বলবেন না আপনি তো 102 পেয়ে প্রিলি টিকছেন, কারণ প্রিলিতে কে কত পাইছে এটা কখনো পিএসসি জানায় না, জানাবেও না। এরকম কোনো রুলস নাই যে পিএসসি টা জানাতে হবে। তাহলে প্রিলিতে অনেক বেশি নাম্বার তোলার কোনো টার্গেট রাখা উচিত না। টার্গেট রাখা উচিত লিখিততে যত বেশি নাম্বার তোলা যায়। কারণ আপনি ক্যাডার হবেন কি হবেন না, ফার্স্ট চয়েস পাবেন কি সেকেন্ড চয়েস পাবেন নাকি শেষের চয়েস পাবেন, ফার্স্ট চয়েসের শুরুতে থাকবেন না শেষে থাকবেন, এটা নির্ভর করতেছে 90% লিখিতর উপর, 10% ভাইবার উপর। এটা কিন্তু সত্যি কথা। লিখিত তো আপনি যদি অনেক বড় একটা লিড নিয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি সার্ভিসে জয়েন করে ফেলতে পারবেন। আর ভাইবাটা যদি সোবার ভাবে দেন, ভদ্রভাবে দেন, স্যারের সাথে বেয়াদবি করে না আসেন, স্যাররা নর্মালি ভাইভাতে ফেল করায় না বা নাম্বার কম দেয় না, এভারেজ একটা নাম্বার দিয়ে দেয়। তাহলে মূল ফোকাসটা যদি লিখিত থাকে, আপনার কোনোভাবেই সর্বোচ্চ পরিশ্রম প্রিলিতে করা উচিত না। কারণ আপনি যদি সর্বোচ্চ পরিশ্রমটা প্রিলিতে করে ফেলেন, আপনি লিখিততে মানে আগ্রহ পাবেন না, আর্জ থাকবে না আপনার। তাহলে সর্বোচ্চ পরিশ্রম কোথায় করবেন? লিখিততে করবেন। সাথে কি, প্রিলিটা উতরে যেতে হবে। তাহলে টার্গেট হলো প্রিলি উতরে যাওয়া এবং লিখিততে সর্বোচ্চ নাম ক্যারি করা। তাহলে আপনার টার্গেট হলো, যদি প্রিলিতে আপনি এরকম নাম্বার পেয়ে থাকেন, লিখিত প্রস্তুতি শুরু করে দেন। কারণ আগামী 6 মাসে আপনি লিখিত অনেক দূর আগায় যেতে পারবেন। এবং একটা প্রপার লিখিত প্রস্তুতি থাকলে আপনি আর কখনো প্রিলি ফেল করবেন না, মানে 1 মাস যদি একটু প্র্যাকটিস করেন। কিন্তু লিখিত প্রস্তুতি না নিয়ে যদি বারবার প্রিলির প্রস্তুতি নেন এবং বারবার যদি এরকম নাম্বার মানে কানের পাশ দিয়ে গুলি যায়, তাহলে কিন্তু সমস্যা, মানে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো ওকে। আর যারা একদম প্রথমবার, মানে আমি তো দেখলাম যে মোর দেন 50% একদম প্রথমবারের মতো বিসিএস নিয়ে আলোচনা কথাবার্তা বা সেমিনারে আসছেন, তাদের জন্য বলবো আপনি মূলত প্রিলির পরীক্ষা মানে প্রিলির জন্য প্রিপারেশন নেবেন। কিন্তু প্রিলি পড়াটা একটু বোরিং, এটা মানতে হবে, এটা খুবই বোরিং। ইংলিশে লেখা উচিত ছিল আমার। এবং রিস্কি, বোরিং এবং রিস্কি। কারণ দেখা যায় যে 99 পেয়ে বাদ হয়ে গেলেন, 100 হয়তো বা কাটমার্ক, আপনি 99 এক নাম্বার কম পাইছেন অথবা হাফ নাম্বার কম পেয়ে বাদ করে গেলেন, কত টেনশনের বিষয়। তাহলে রিস্কি ব্যাপারটাতে কি করতে হবে, আপনার পাঁচটা ঠেকাইতে হবে, কোনোভাবে পাস করে যেতে হবে। সো এই বোরিং এবং রিস্কি এই দুইটাকেই অমিট করার জন্য আপনি মিলিতভাবে কিছু লিখিত প্রস্তুতি নিতে পারেন। এটা হলো লম্বা সময় ধরে, আপনি মনে করেন 6 মাস ধরে প্রিপারেশন নিচ্ছেন বা 5 মাস ধরে প্রিপারেশন নিচ্ছেন, ইন দ্যাট কেস আপনি প্রিলির সাথে লিখিতর কিছু প্রিপারেশন নেবেন। কোথায়? যেখানে প্রিলি আর লিখিত একই বিষয়। ধরুন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 6টা বা 7টা টপিক আছে, যেগুলো প্রিলিতেও আছে রিটেনও আছে, তাহলে আপনি রিটেনের জন্য পড়ে ফেলবেন, প্রিলির কাজ হয়ে যাবে। যেমন ম্যাথ প্রিলিতেও আসে রিটেনও আসে, তাহলে ম্যাথের সিলেবাসটা রিটেনের মতো যদি করে ফেলেন, আপনার প্রিলি পাস হয়ে যাবে। মেন্টাল এবিলিটি প্রিলিতেও আসে রিটেনও আসে, তাহলে রিটেনের প্রিপারেশন নিয়ে নিলে প্রিলি পাস হয়ে যাবে বা প্রিলি উতরে যাবে। এরকম যেগুলো কমন, সেগুলো আপনার চেষ্টা করা উচিত বেশিটা শিখে ফেলা। কারণ একটা অবজেক্টিভ পড়া আর একটা গল্প পড়া আলাদা জিনিস। গল্প পড়ার পর আপনি দুইটা অবজেক্টিভ আপনাকে জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন, বাট আপনি 100টা অবজেক্টিভ পড়ছেন, ম্যাক্সিমাম জিনিস আপনি ভুলে যাবেন, কারণ আপনি তো কোনো সিকোয়েন্স অনুযায়ী পড়েন নাই। সিকোয়েন্স অনুযায়ী না পড়লে আমাদের মন কিন্তু বেশি দিন মনে রাখে না। ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্পটা জানেন, যে কান টানলে মাথা আসে। আপনি কানের সাথে চোখ লাগান, কপাল লাগান, চুল লাগান, ঠোঁট লাগান, টান দিবেন, সব চলে আসবে। আপনি শুধু কান শিখে গেছেন, মাথা আপনার মাথায় আর থাকবে না, ভুলে যাবেন। এই জন্য লিখিতটা মিক্স চ্যাপ করে পড়া উচিত যারা একদম প্রথমবারের মতো প্রিলি নিছেন, প্রি প্রিপারেশন নেবেন, কারণ আপনাদের কাছে একটা লম্বা সময় আছে। আচ্ছা, আমি কয়েকটা রিকোয়েস্ট দেখতে পাচ্ছি নামাজের বিরতির জন্য। আমি একটু ইয়াকে জিজ্ঞেস, রুবেল ভাই, আমরা কি নামাজের বিরতির জন্য সময় রেখেছিলাম? আমরা নামাজের বিরতি হচ্ছে দিতে পারি ভাই। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা ভাইয়া। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ভাই আমরা দিতে পারি নামাজের বিরতি আচ্ছা, 5 থেকে 6 মিনিট। আমি কি তাহলে 5 মিনিটের জন্য নামাজের বিরতিতে যাব না? হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমরা নামাজের বিরতির জন্য যাই 5 মিনিট, একটু কম তাড়াতাড়ি শুরু করব। আফটার 5 মিনিটস আমরা আবার শুরু করে দেবো। 5 মিনিটস এর নামাজের বিরতি। তখন আমার ঘড়িতে বাজে কয়টা? 6টা 58। তাহলে আমরা 7টা 5-এ শুরু করে দিব, 7-5। ঠিক আছে, আপনারা যারা নামাজ পড়বেন, নামাজটা পড়ে একটু দ্রুত চলে আসবেন আজকে। 7টা 5-এ আমরা আবার শুরু করবো।
ওকে, আমরা কি শুরু করতে পারি? একটু চ্যাট বক্সে বা কমেন্ট করে আমাদের জানাবেন যে আমরা কি শুরু করবো কিনা। ফেসবুকে যারা আছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন। তো আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যারা প্রথমবারের মতো বিসিএস দিবে, 44 বিসিএস দিবে, তারা তাদের জন্য শেয়ার করতে পারেন অথবা তাদেরকে মেনশন করতে পারেন। ওকে, আপনাদের রেসপন্স পেয়ে গিয়েছি। একজন বলছেন নামাজের সময় কম দিচ্ছি, এক্সট্রিমলি সরি ভাইয়া, আসলে অনেক কিছু দেখাতে হবে এবং খুব বেশি সময়ও নেওয়া যাবে না, এই জন্য শুরু করে দিই। ওকে, সো যেটা নিয়ে কথা বলছিলাম যে 44 বিসিএস যখন আপনাদের সামনে চলে আসবে, কাটমার্ক নিয়ে আমি কথা বলে ফেলছি। কাটমার্ক নিয়ে আপাতত খুব বেশি জানার দরকার নেই। আপাতত আপনার জানার যেটা বিষয় সেটা হলো কত বেশি পড়াশোনা করা যায়। ওকে, তাহলে আমাদের টার্গেট এখন পর্যন্ত ধরে রাখতেছি যে টার্গেট হলো 44তম বিসিএস পরীক্ষা। আমি কিন্তু বিসিএস প্রিলি বলি নাই, বিসিএস বলেছি শুধুমাত্র। তাহলে বিসিএস যখন বলছি তাহলে মাথায় কি কি রাখবো? একটা টার্ম হলো প্রিলিমিনারি, ছোট করেই লিখি প্রিলি। একটা টার্ম হলো রিটেন, বড় করে দিছে কিন্তু। আরেকটা হলো ভাইভা। আচ্ছা, এখন টার্গেট যেহেতু আপনাদের বিসিএস, মূল ফোকাস মানে যেখানে আপনার অনেক বেশি নাম্বার তুলতে হবে বা যেখানে মূল ফোকাস থাকতে হবে সেটা হলো রিটেন এবং ভাইভা। এই দুইটার নাম্বার যোগ হবে, এটাতে 900, এটাতে 200, তাহলে টোটাল হলো 1100। এই 1100 নাম্বারের উপর আপনি যত বেশি নাম্বার তুলতে পারবেন সেই অনুযায়ী আপনি ক্যাডার হতে পারবেন, অথবা আপনার চয়েস লিস্টে যেটা থাকে সেই ক্যাডার আপনি সুপারিশ প্রাপ্ত হবেন। পিএসসি কিন্তু নিয়োগ দেয় না, পিএসসি কিন্তু সুপারিশ করে। আচ্ছা, কিন্তু এই রিটেন এবং ভাইভা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কি পার করতে হবে? আপনাকে প্রিলিমিনারি বলে একটা যে বাধা আছে, এই বাধাটা পার করতে টপকাতে হবে। এটা আপনার ফার্স্ট হতে হবে না, সেকেন্ড হতে হবে না, শুধুমাত্র আপনি টপকাতে যদি পারেন তাহলে কিন্তু হয়ে গেল। এবং প্রিলিমিনারিতে কি বলছি, এটা একটা রিস্কি পরীক্ষা, কারণ আপনি হয়তো 0.5 কম পাইছেন কিন্তু আপনি বাদ হয়ে গেলেন। তো এই রিস্ক ফ্যাক্টরটাকে বাদ দেওয়ার জন্য, অমিট করার জন্য আপনি যেসব কাজ করতে পারেন এই রিস্ককে অমিট করার জন্য এটাকে ক্রস করে দিতে হবে। তাহলে কি করতে হবে? একটা হলো এক্সারসাইজ, প্রচুর এক্সারসাইজ করতে হবে শেষের দিকে গিয়ে। এটা হলো শেষে গিয়ে, লাস্ট 1 or 1.5 মান্থ, লাস্ট 1.5 মান্থ শুধু এক্সারসাইজ করতে হবে। প্রিলি যেরকম হয় ওইভাবেই পরীক্ষাগুলো দিতে হবে। এটা বাসায় হোক, কোচিং এ হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যেভাবে হোক প্রচুর পরীক্ষা দিতে হবে যেন পরীক্ষাতে ভুল না হয়, ভুল কম হয়। ওকে, আচ্ছা, আরেকটা কি করা যায়? প্রিলির যে পড়াশোনাটা, যেটাকে আমরা বললাম বোরিং, এই পড়াশোনাটা বোরিং, আসলেই বোরিং। এটা যে যাই বলুক, এটা আসলে ভাই বোরিং খুব পড়াশোনা। এবং এই বোরিং পড়াশোনাটাকে কমিট কিভাবে করা যায়? যদি আপনি প্রিলির প্রিপারেশনের সাথে একটু করে রিটেনের প্রিপারেশন জুড়ে দিতে পারেন। কোন অংশটা? কমন উইথ, বাংলা ইংলিশ করে ফেলতেছে আজকে, প্রিলি রিটেনের যেই পার্টটা প্রিলির সাথে কমন পড়ে যায় সেটা আমরা একসাথে পড়বো। আচ্ছা, এটার জন্য আমরা কন্ডিশন কি বলছিলাম একটু মনে করে দিই। কন্ডিশন হলো যদি আপনি লং টাইমের একটা প্রিপারেশন নেন, লং টাইম বলতে আমরা 5 to 6 মান্থস এর কথা বলতেছি। আচ্ছা, আমি পেলাম কোথায়? আমি যে বললাম 5 থেকে 6 মাস, পেলাম কোথায়? এখনো পর্যন্ত কিন্তু 44-এর সার্কুলার হয় নাই। আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে 2021 সালের মধ্যে 44 এর একটা সার্কুলার আপনারা পেয়ে যাবেন। তো বর্তমান যিনি চেয়ারম্যান স্যার আছেন, সৌরভ স্যার বলেছেন যে 1 বছরের মধ্যে 44 বিসিএস শেষ হয়ে যাবে। তাহলে সেই হিসেবে মোটামুটি জুনের মধ্যে আপনার প্রিলি শেষ হবে, জুন বা জুলাইয়ের মধ্যে, আগেও হতে পারে, স্টিল জুন ধরে নিলে জুনে আপনার প্রিলি হবে। তো আপনার হাতে অবশ্যই 5-6 মাস সময় আছে, তাই না? এই 2 মাসও কিন্তু কাউন্ট করতেছে। তো 5-6 মাসের বেশি সময় আছে। এই ধরনের প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই কি করবেন? প্রিলির সাথে কিছুটা রিটেন পড়ে ফেলবেন, যেগুলো প্রিলির সাথে কমন। তাহলে আপনি অনেক দূর আগায় যাবেন। একটা হলো রিস্কি ফ্যাক্টরটা চলে যাবে, রিস্ক আর থাকবে না, আপনার মোটামুটি একটা ভালো নাম্বার চলে আসবে। আর হলো যে বোরিং বললাম, শুধু এমসিকিউ পড়া বা শুধু দাগানো আসলেই বোরিং। আপনি একটু গল্প আকারে যদি পড়েন আপনি দীর্ঘদিন মনে রাখতে পারবেন। আপনি কান টান দিলে মাথা সহ চলে আসবে। আপনি 1971 বললে বাংলাদেশের ইতিহাস যেমন মনে পড়বে, আশেপাশে ভারত, পাকিস্তান, ইউএসএ, ইউকে, ইউএসএসআর এখানে কি করতেছিল সেগুলো কানেক্ট করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি জাস্ট বলছি একটু রিটেন পড়ে ফেলবেন, এটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু বলি, আপনার মনে করেন সাবজেক্ট হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অথবা কমার্স ব্যাকগ্রাউন্ডের অথবা আর্টস ব্যাকগ্রাউন্ডের, আপনি যেই ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনার খুব বেশি সাবজেক্ট বিসিএস আসলে নাই। অনেকে বলে যে সায়েন্সের স্টুডেন্টরা একটু প্রিভিলেজ পায়, কিছুটা প্রিভিলেজ হয়তোবা পেতে পারে, বাট এটা আসলে খুবই নগণ্য।
আপনি প্রিলিতে দেখেন আপনার সাবজেক্ট হলো 10টা 12টা, আসলে বাংলাকে আমি যদি 2 ভাগে ভাগ করি 12টা সাবজেক্ট, ইংলিশকে 2 ভাগে ভাগ করলে 12টা সাবজেক্ট। ইংলিশ লিটারেচার পড়ছে হাতে গোনা কয়জন দেখেন তো ভার্সিটিতে? খুবই কম। তো যে ভদ্রলোক বা যে ছেলে মেয়েগুলো ইংলিশ লিটারেচার পড়েছে 4 বছর ধরে, সে অবশ্যই 4 বছর ধরে ম্যাথ তো খুব একটা প্র্যাকটিস করে নাই, তাহলে সে ম্যাথের দিক দিয়ে অনেক পিছিয়ে গেছে। আবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সে অথবা ম্যাথ করেছে বা সায়েন্সের কিছুটা আইডিয়া তার আছে, সে অবশ্যই বাংলাদেশ অ্যাফেয়ার্স খুবই কম জানে। বাংলাদেশ অ্যাফেয়ার্স কিছুটা জানলেও সে ইংলিশ লিটারেচার এবং আন্তর্জাতিক কিছুই জানে না। এটা আমি একদম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। সায়েন্সের স্টুডেন্টরা বিশ্ব সম্পর্কে খুবই কম জানে, মানে অ্যাফেয়ার্স রিলেটেড ঘটনা আর কি, যে কোন দেশে কি ঘটতেছে, রাজনীতিতে কি প্রভাব ফেলতেছে বা সাংস্কৃতিক জগতে কি প্রভাব ফেলতেছে, এগুলো সম্পর্কে খুবই কম ধারণা রাখে। ওরা অন্য দুনিয়ায় থাকে। তো এখানে এই বিসিএস এর সিলেবাস বানানোর সময় এমন ভাবে বানাইছে, কোনোভাবে কোনো বিশেষ সাবজেক্টের স্টুডেন্টরা খুব বেশি সুযোগ সুবিধা এখানে পাবে না। সবারই কিছু কমন সাবজেক্ট আছে, মানে কিছু কমন থাকবে যে এই কয়টা সাবজেক্ট আমি ভালো পারি, সবারই কিছু দুর্বল সাবজেক্ট আছে। এখন যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হন, তাহলে সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে আপনার ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে, এবং বাকি সাবজেক্ট বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা ভূগোল বা ইংলিশ লিটারেচার, এগুলোতে মার্জিনাল নাম্বার তুলতে হবে না। যত নাম্বার তুললে আপনি প্রিলি পাস করে ফেলতে পারেন, এটা একটা ইস্যু। আর উল্টা ভাবে আমি যদি হিউম্যান আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের কথা বলি, তাহলে আপনাদের যদি ম্যাথ বা মেন্টাল এবিলিটি বা ইংলিশে দুর্বলতা থাকে, ওইগুলোতে মার্জিনাল নাম্বার তুলবেন, এবং আপনাদের যেগুলো কমন সাবজেক্ট সেখানে ম্যাক্সিমাম নাম্বার তুলবেন। সো একটা মিক্সচার তৈরি করতে হবে। এই মিক্সচার তৈরি করার সময় আমি কয়েকটা সাবজেক্ট নিয়ে একটু আপনাদেরকে কথা বলে দেই। বাংলা, ইংলিশ, বাংলাদেশ, জাস্ট এই 3টা সাবজেক্ট কি দেখায়। বাংলাতে আপনার প্রিলিমিনারিতে প্রশ্ন আসবে 35টা, ইংরেজিতেও আসবে 35টা, বাংলাদেশে আসবে 30টা। আপনি যোগ করেন, আপনি পাবেন এখান থেকে 100। আপনার পরীক্ষা হলো ভাই 200 নাম্বারের। সাবজেক্ট তো আমি বললাম যে এখানে 10টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টেই 100 নাম্বার, মানে বুঝতেছেন আপনার টোটাল প্রিপারেশনের 50% প্রিপারেশন এখানেই নিয়ে নিতে হবে। এখানেই আপনার 50% প্রিপারেশন নিতে হবে, কারণ এখান থেকেই তো 50% নাম্বার আসতেছে। এবার আরো একটা ক্যাটাগরি আমি দেখাই, মনে করেন সায়েন্স, এখান থেকে আসবে 15 নাম্বার, ম্যাথ থেকে আসবে 15 নাম্বার, মেন্টাল অ্যাবিলিটি এমএ দিয়ে লিখি, এটা থেকে আসবে 15 নাম্বার, আইসিটি থেকে আসবে 15 নাম্বার। এখানে এইগুলো যোগ যদি আমি করে দেই, এখানে আসবে 60, 4 15 60। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, আপনি বাংলা মনে করেন অনেক পড়ছেন, সব যে আনসার করতে পারবেন, সব যে কমন পড়বে তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। একইভাবে বাংলাদেশে প্রচুর পড়ে গেছেন, সব কমন পড়বে এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডেন্ট হন বা আপনার ম্যাথ খুব স্ট্রং হয়, নাম্বার 30 হলে কি হবে, এখানে কমন ফেলানোর বা ফুল আনসার করে আসার বা বেশি নাম্বার তোলার সম্ভাবনা অনেক বেশি। আপনি 30-এ 30 পেয়ে যেতেও পারে, সম্ভব। ঠিক আছে, এখানে নাম্বার কম হলে কি হবে, নাম্বার তোলাটা সহজ বা অ্যাকুরেটলি নাম্বার পাওয়া বেশি সহজ। এখানে নাম্বার বেশি এই প্রথম ক্যাটাগরিতে, কিন্তু এগুলো আনসার্টেন, অনেক নাম্বার কিন্তু মানে প্রশ্নগুলো আনসার্টেন, কোথা থেকে আসবে ইউ নেভার নো। যেমন এবার কিন্তু বাংলাদেশ বা বাংলা কোশ্চেনটা অনেক কঠিন হয়েছে, ম্যাক্সিমাম জিনিসই কোথা থেকে আসছে কেউ জানে না। অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কনফিউশনে রয়ে গেছে, পরীক্ষা হয়েছে থেকে অনেকদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত এগুলো উত্তর সবাই জানে না, হয়তো বা কিছু প্রশ্ন আর জানাও যাবে না। কিন্তু এই সায়েন্স, ম্যাথ, মেন্টাল এবিলিটি এগুলো যত কঠিনই হোক না কেন, আপনি যদি বেসিকটা জানেন, ডিটেলস ভাবে করতে পারেন, আপনি এটা আনসার করে এসে ফুল নাম্বার এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে এই প্রিপারেশনের টাইম এবং কোনটাতে কত নাম্বার টার্গেট করবেন, এটা একটা বড় ইস্যু। তো প্রিলিমিনারি পরীক্ষার শুরুতেই আমি এই টার্গেট নিয়ে একটু কথা বলি। ওই কাটমার্ক নামে একটা কথা শুনছেন, কাটমার্কটা আপাতত মনে রাখবেন না। আপনার টার্গেট হলো 120 পাওয়া। আবারও বলি, 120 আউট অফ 200 যদি আপনি পান, সেই প্রশ্নটা সহজ নাকি কঠিন নাকি অতি কঠিন তাতে কিচ্ছু যায় আসে না। 120 পেয়ে প্রিলি টিকবে না, এটা অলমোস্ট এখনো পর্যন্ত ইম্পসিবল, কারণ এখনো কোনো বারই 120 কাটমার্ক যায় নাই, মানে 120 পেয়ে টিকে টিকে নাই এমন কাউকে পাওয়া যায় নাই। যারা 1-2 জন পাওয়া গেছে ওরা আসলে মিথ্যা কথা বলে, তো মিথ্যা কথাকে আমরা ধরবো না। ওকে, আচ্ছা, এখন এই 120 কিভাবে পাবেন, সিম্পল একটা হিসাব। 200 নম্বরের পরীক্ষা, যতগুলো সাবজেক্ট থাকবে আপনার টার্গেট হলো সবগুলোতে, আবারও বলি, সবগুলোতে 50% নাম্বার তোলা। তাহলে ব্যাপারটা কেমন, বাংলায় কি আছে 35, আপনার কাজ হলো এখানে 50% নাম্বার তোলা, তাহলে কি হয়, আপনার নাম্বার পেতে হবে 18।
17.5 ধরে নিলাম। একইভাবে ইংলিশে হলো 35, আপনার টার্গেট হলো 50% নাম্বার তোলা, তাহলে এখান থেকেও পেতে হবে 18। তো এই হিসাব করলে মানে 200 এর 50% হিসাব করলে আপনি পাবেন 100। ঠিক আছে, এটা হলো এভারেজ, মানে আমি সবকিছুতে 50% করে পারেন, আপনি 100 পেয়ে গেছেন। বাকি থাকলো কত, এখান থেকে 100 বিয়োগ করে দিলে আপনাকে এক্সট্রা 20 নাম্বার পেতে হবে। এই 20 নাম্বার কোন জায়গা থেকে পাবেন, ওই যে ক্যাটাগরি বললাম না, যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে সায়েন্স, ম্যাথ, মেন্টাল এবিলিটি এবং আইসিটি, এই 4টা সাবজেক্টে আপনাকে 65 to 70% নাম্বার তুলতে হবে, কারণ বাকিগুলো আপনি ভালো পারবেন না, এটা মেনে নিতে হবে। তাহলে এই যে এক্সট্রা যে 15%, এই 15% হলো সে 20 নাম্বার, বা এক্সট্রা যে 20% এটাই হলো সে 20 নাম্বার। অথবা আপনি যদি এখানে দুর্বল হন তাহলে আপনার আছে বাংলা, আপনার আছে ইংলিশ, আপনার আছে অ্যাফেয়ার্স মানে দুইটা, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, তাহলে এখানে পেতে হবে 60% এর মতো নাম্বার। তাহলে এখানে যদি 60% নাম্বার পান সেটাও আপনার 120 হয়ে যাবে। তাহলে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি, আপনি কোথায় প্রেসার মানে টাইম বেশি দিবেন, কোথায় আপনি মার্ক বেশি তোলার চেষ্টা করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে, পার্সন টু পার্সন সেটা ভ্যারি করে। কিন্তু 50% কিন্তু মাস্ট, যে কোনো সাবজেক্টে আপনাকে 50% নাম্বার তুলতে হবে। আন্তর্জাতিক অ্যাফেয়ার্সে 20টা কোশ্চেন আছে, আপনার টার্গেট 10টা আপনাকে পারতেই হবে, বাকি 10টা আপনি না পারেন কিছু যায় আসে না, বাট এই 10টা আপনাকে পারতে হবে। ওকে, আর বাকি 20 নাম্বার কোথা থেকে আসবে, কয়েকটা সাবজেক্ট থাকবে যেগুলোতে আপনি ভালো, যেগুলোতে আপনার নাম্বার বেশি তোলার চান্স আছে, সেখান থেকে ওই বাকি 20 নাম্বার টেনে টুনে নিয়ে আসতে হবে। এই হলো সিম্পল হিসাব। 200-তে আপনার 120-এর একটা সলিড প্রিপারেশন যদি থাকে, আপনি অবশ্যই প্রিলি উতরে যাবেন। আমি প্রিলিতে হাইস্ট পাবেন কখনোই বলবো না, 130, 40, 50 পাওয়ার স্টুডেন্টও পাবেন, বাট আপনার 150 পাওয়ার দরকার নাই, আপনার পেতে হবে 120। প্রিপারেশনটা ওভাবেই নেবেন। ওকে, আচ্ছা, এখন এই প্রিপারেশনটা নেয়ার জন্য বাংলা কিভাবে পড়বেন, কোন বই পড়বেন, কোন লেখকের উপর প্রেসার দিবেন, লিটারেচার কোথা থেকে পড়বেন, বা ইংরেজি লিটারেচার কোন জায়গা থেকে পড়া উচিত, ম্যাথের কোন ম্যাথগুলো প্র্যাকটিস করা উচিত, কিভাবে প্র্যাকটিস করা উচিত, কত সময়ের মধ্যে প্র্যাকটিস করা উচিত, এর জন্য একটা ডেমো উইক আমরা আপনাদের জন্য দিয়েছি, যে 44 বিসিএস প্রিলির এক উইকের ফ্রি ক্লাব একটা কোর্স চলবে। এখানে 3টা সাবজেক্ট থাকবে, 3টা পরীক্ষা দিতে পারবেন, একটা উইকলি দিতে পারবেন। এটা শুরু হবে 6 নভেম্বর, বেসিক্যালি কালকে, আজকে তো 5 নভেম্বর, সো কালকে থেকে শুরু হবে। আমি একটু রুটিনটা বলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাব। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমার তো আসলে জানা উচিত আপনাদের মধ্যে কতজন রেজিস্ট্রেশন করেছেন আর কতজন রেজিস্ট্রেশন করেননি। ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে যারা জুমে সরাসরি যারা আছেন তারা তো বললামই আপনাকে, আমরা নাগরিক অধিকারের একটা ডেমো ভার্সন দিয়ে দিয়েছি, আপনি পোল করতে পারেন, ভোট করতে পারেন। সো যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন বলেন রেজিস্ট্রেশন করেছি, আর যদি রেজিস্টার না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করিনি তে ক্লিক করুন। আমার পোলটা কি লঞ্চ হয়েছে? আমি এখানে লঞ্চ করার পরেও দেখতে পাচ্ছি না। রুবেল ভাই, আমার পোলটা কি লঞ্চ হয়েছে? দেখা যাচ্ছে ভাই। না, পৌঁছ, এটা মনে হয় কেউ বন্ধ করে দিচ্ছে। ওকে, আবার লঞ্চ করে দিয়েছি, এবার মনে হয় দেখতে পাচ্ছি। পোলটা বন্ধ করতেছে কে? এখানে কেউ আছে নাকি যে পোল মেনটেন করতেছেন? পোল তো আমি দিচ্ছি, অন্য কেউ করেন না। ওকে, একটু সমস্যা হয়ে গেছে, আমি এর জন্য দুঃখিত। আপনারা আবারও পোলটা দেখতে পাচ্ছেন, আশা করি লঞ্চ হয়ে গেছে। যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করেছি তে ভোট দিতে পারেন, আর রেজিস্ট্রেশন যদি না করে থাকেন রেজিস্ট্রেশন করিনি বলতে পারেন। ফেসবুকে যারা যারা কানেক্টেড আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রেজিস্ট্রেশন করেছেন কি করেন নাই, অথবা রেজিস্ট্রেশন করতে কি কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও জানাতে পারেন কমেন্ট করে, অথবা চ্যাট বক্সে। আমাদের হেল্পলাইন আছে, হেল্পলাইনে কল দিলেও সমস্যার সমাধান হয়ে যাবে, বা এখন যদি আপনি কমেন্ট করেন আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। ওকে, আমরা অনেকগুলো ভোট পেয়ে গেছি, আমি এন্ড করে দেই, একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখেন 65% আপনারা রেজিস্ট্রেশন করেছেন, 35% এখন রেজিস্ট্রেশন করেননি। তাহলে আমি এখন সরাসরি আপনাদের নিয়ে যাব কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আমরা আবার বিসিএস এ ফিরে আসবো। ওকে, আমি একটু স্টপ শেয়ার করি, চলে যাব আমরা ওয়েবসাইটে। ওকে, আমি আশা করতেছি আপনারা সবাই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। একটু কমেন্ট করে বা চ্যাট বক্সে জানান যে ভাইয়া হ্যাঁ একটু ওয়েবসাইট দেখতে পাচ্ছি, একটু কমেন্ট করে বা চ্যাট বক্সে জানান যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কিনা। গুড। ওকে, এটা কি ওয়েবসাইট? এটা হলো উত্তরণ.একাডেমি। উত্তরণ.একাডেমি আপনি গুগলে করলেও পাবেন, বা উত্তরণের ফেসবুক পেজেও সার্চ দিলে পাবেন, ইউটিউবেও পাবেন, অনলাইনে তো পাবেন অবশ্যই।
উত্তরণ.একাডেমি দিলে আপনি এই পেজে চলে আসতে পারবেন। ওকে, এই পেজে চলে আসলে আমাদের যে কোর্স গুলো আছে এখানে আওয়ার কোর্স বলে একটা অপশন আছে। আওয়ার কোর্সে আপনি যদি ক্লিক করেন আপনাদের জন্য কি কি কোর্স আছে সবগুলোকেই আপনাদের এখানে দেখানো হবে। ওকে, দেখেন এই 44তম বিসিএস প্রিলি 1 উইক ফ্রি কোর্স, এটা আপনাদের ওখানে একদম সবার শুরুতে চলে যাবে। এটা অ্যালগোরিদমটা এভাবে যে এক একজনের জন্য এক এক ভাবে, আমি যেহেতু 44 এ এনরোল করা মানে আপনাদেরকে দেখানোর জন্য এনরোল করা, দ্যাটস আমার একটু নিচে, আপনারা এখনো করেন নাই, সো আপনাদের একদম উপরে থাকবে। 44তম বিসিএস প্রিলি 1 উইক ফ্রি কোর্স, একেবারেই ফ্রি। এখানে কি কি থাকতেছে দেখেন, এখানে থাকতেছে লাইভ ক্লাস, 3টা ক্লাস নেওয়া হবে বাংলাদেশ বিষয়াবলীর উপর, ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা মিলে কিছু টপিক, কমন টপিক দেখানো হবে। এবং এই 3টা ক্লাসের উপরেই পরবর্তী দিনে একটা করে পরীক্ষা থাকবে। ওকে, আর একটা উইকলি এক্সাম থাকবে। এখান থেকে আপনি রুটিন ডাউনলোড করতে পারেন, এখানে ক্লিক করলে আপনার রুটিনটা চলে আসবে, টাইম, ডেট, সাবজেক্ট এবং সাথে কোন ব্রাঞ্চে আপনি যোগাযোগ করতে পারেন সেগুলো কিন্তু দেয়া থাকবে। ওকে, আর উত্তরণের কথাটা বলি, উত্তরণ অনলাইন প্ল্যাটফর্ম যার ফিজিক্যাল ব্রাঞ্চ আছে। আপনারা জানেন অবশ্যই উত্তরণ হলো আসলে উদ্ভাস উন্মেষের একটা প্রতিষ্ঠান। তো উদ্ভাস উন্মেষের যতগুলো বাংলাদেশের ব্রাঞ্চ আছে, যে কোনো ব্রাঞ্চে যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের মেম্বার থাকবে, এটাকে উত্তরণের ব্রাঞ্চ হিসেবে ইউজ করতে পারবেন। এবং পরবর্তীতে আপনারা যদি প্রিলিতে জয়েন করেন, পরবর্তীতে যখন সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো হবে বা ফাইনাল মডেল টেস্ট গুলো হবে, আমরা একটা পরীক্ষা নিয়ে থাকি বিসিএস সম্ভাবনা, যেখানে পুরো বাংলাদেশের সবাই পরীক্ষা দেয়, শিক্ষাভিত্তিক ছিল গতবার। ওই পরীক্ষাগুলো কিন্তু আমরা ইন ব্রাঞ্চ নেই, একদম ব্রাঞ্চে এসে মূল পরীক্ষা যেরকম হবে একই সিস্টেমে একই এনভায়রনমেন্টে আপনি পরীক্ষা দিতে পারবেন। সো ফিজিক্যাল ব্রাঞ্চ গুলো আপনারা নিতে পারবেন। আচ্ছা, চলে যায়, মনে করেন এই রুটিন দেখে ফেললেন, এখন আপনি জয়েন করতে চান। সো জয়েন নাওতে আমি ক্লিক করব, আমার এখানে সরাসরি চলে আসছে কারণ আমার তো অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আপনাদের ক্ষেত্রে হয়তো বা রেজিস্ট্রেশন করতে হবে, আপনার নাম এবং ইনফরমেশন দিলে আপনি রেজিস্ট্রেশন করে চলে আসবেন। একটু ওয়েবসাইটটা আমি একটু দেখাই দিই, দেখেন অ্যাড কোর্স, আপনি যদি নতুন কোনো কোর্স অ্যাড করতে চান প্রিলি শেষ রিটেন অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি অলরেডি উত্তরণের মেম্বার হয়ে থাকেন তো আপনি অ্যাড কোর্সে গেলেই ওই সাবজেক্ট এখানে পেয়ে যাবেন, এখানে আপনার চলে আসবে 44 জেনারেল বিসিএস এভাবে থাকবে। ওকে, আচ্ছা, আপনার যে কোর্স গুলো আছে অলরেডি আপনার এনরোল করা সেগুলো কিন্তু এখানে আছে। দেখেন যে বিসিএস আমি যেমন এনরোল করে রেখেছি 44 বিসিএস 1 উইক ফ্রি কোর্স, ক্লিক করলে ওই কোর্সে আমাকে এখন নিয়ে যাবে। কোনো ক্লাস এখন এন্ট্রি করে দেওয়া হয়নি, কালকে পেয়ে যাবেন ক্লাসটা। এক্সামে যাই, এক্সামে গেলে একটা ডেমো এক্সাম আছে, ডেমো এক্সামটা দেখাবো। আমি একটু ক্লাসে চলে আসি। আপনারা যখন এনরোল করবেন আগামী কালকের ক্লাসটা এখানে আপনার শো করবে। ওকে, এখন এই শো করার সময় মনে করেন একটা ক্লাস আপনার হয়ে গেল, অলরেডি আপনার একটা ক্লাস হয়ে গেল, আপনি ক্লাসটা দেখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাস্ট ক্লাস একটা অপশন আছে। দেখেন পাস্ট ক্লাসে যদি আপনি ক্লিক করেন, আগে যেসব ক্লাস হয়ে গেছে সেই সব ক্লাস আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি রিপ্লাই ভিডিও ক্লিক করে যত খুশি ততবার ক্লাসটা দেখতে পারবেন। এবং ক্লাসে টিচার বা ভাইয়া যাই বলি না কেন, উনি যে লেকচার শিটে পড়াইছেন বা যে ফরম্যাটে পড়াইছেন ওইটাকে আমরা স্টাডি ম্যাটেরিয়ালস বলি, এই স্টাডি ম্যাটেরিয়ালসটা আপনারা ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন যে কোনো সময়। ওকে, তাহলে দুইটা অপশন, একটা হলো একই ভিডিও আপনি যত খুশি ততবার দেখতে পারবেন, এবং যে টিচার ক্লাস নিয়েছেন কিভাবে ক্লাস নিয়েছেন তার স্টাডি ম্যাটেরিয়ালসও পেয়ে যাবেন, কোথায় পাস্ট ক্লাসে গেলে পাবেন। ওকে, আচ্ছা, আমি কোর্সে চলে আসি একটু। 44 বিসিএস এর এক্সামের কথা বলি। এবার মনে করেন একটা ডেমো এক্সাম দিয়েছি যেন আপনাকে দেখাতে পারি, এরকম একটা এক্সাম থাকবে। পরীক্ষা নেওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য আপনি এখানে কি করবেন, পেইড এক্সামে ক্লিক করবেন। একটা নির্দেশনা দেওয়া থাকবে যে একাধিকবার দাগানো যাবে না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ভার্সন অবশ্যই বাংলা, সবাই বাংলা ভার্সনে পরীক্ষা দিব। এখানে প্রশ্নগুলো চলে আসছে এবং একটা টাইমার কিন্তু চালু হয়ে গেছে। ওকে, 30টা প্রশ্ন 30 মার্কের জন্য 15 মিনিট সময় টাইমার চলতেছে। টাইম কিন্তু দিয়ে দিচ্ছে, আপনি 22-এ শুরু করছেন, 37-এ আপনাকে শেষ করতে হবে। এরকম মনে করেন আমি আন্দাজে কয়েকটা দাগাই, এরকম 1-2টা দাগালাম। দাগানোর পর কি করব, আমাকে এখন কি করতে হবে, সাবমিট করতে হবে। সো আমি লাস্টে গিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে আপনাকে একটা অ্যানালাইসিস রিপোর্ট দিয়ে দিবে। এটা অ্যানালাইসিস রিপোর্ট, আপনি কয়টা কারেক্ট করছেন, কয়টা ইনকারেক্ট করছেন, কয়টা স্কিপ করছেন, এবং হাইয়েস্ট মার্ক আর মেরিট পজিশন। এটা পাবলিশ করা হবে 10টা 10-এর পর। আপনি বলতে পারেন যে কেন ভাই সাথে সাথে দেন? দেখেন না, যেহেতু অনলাইনে পরীক্ষা সবাই তো একসাথে পরীক্ষা দেবে না, আমরা একটা টাইম ফ্রেম দিই যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। তা আপনি সকাল 10টায়ও দিতে পারেন, রাতে 10টায়ও পরীক্ষা দিতে পারেন। তো যখনই পরীক্ষা দেন, নতুন একজন পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সবার মেরিট লিস্ট চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই শেষ পরীক্ষাটি মনে করেন রাত 10টা বাজে শেষ পরীক্ষা শেষ, একদম 10টার পরেই মেরিট লিস্টটা দেওয়া হবে যেন সবাই একসাথে মেরিট লিস্টটা দেখতে পারেন। এটা একমাত্র কারণ যে কেন আমরা মেরিট লিস্টটা পরে দিই সাথে সাথে না দিয়ে। ওকে, এবং এখানে একটা অ্যানালাইসিস দেওয়া থাকবে যে কাল সাপ কোন পুরুষ, আমি তো আন্দাজে দাঁড়াইছি রূপক।
সঠিক উত্তর হবে নিত্য সমাস। কেন নিত্য সমাস তার একটা সলিউশন ব্যাখ্যা সহ দেয়া থাকবে, এবং এই ব্যাখ্যাটা ভালো মতো পড়বেন, কারণ এই প্রশ্নটা ভুলে যেতে পারেন। ব্যাখ্যাটা যদি পড়েন, সাথে কাল, সাপ, আমরা, 92, গৃহান্তর, এরকম আরো অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা জেনে যাবেন। শুধু প্রশ্ন আর উত্তর না, সাথে আমরা কি দেই, সাথে একটা সলিউশন দিয়ে দেই বা ব্যাখ্যা দিয়ে দিই, যেন আপনারা দীর্ঘ সময় এটা মনে রাখতে পারেন। আচ্ছা, এবার পাস্ট ক্লাসের কথা বলছিলাম, পাস্ট এক্সামের কথাটা বলি। ধরেন আমাদের দুই ধরনের পরীক্ষা থাকে, একটা হলো লাইভ এক্সাম, যেটা একদম পারফেক্ট টাইমে দিতে হবে, লাইভ এক্সাম পরে দেওয়ার কোনো অপশন নাই। আরেকটা হলো প্র্যাকটিস এক্সাম। কিছু প্রশ্ন থাকে যেগুলো আপনারা যত খুশি ততবার দেয়া থাকবে। এটা অনেক আগের সেপ্টেম্বর, এগুলো এখন দেওয়া যাচ্ছে না, কিন্তু এরকম কিছু রেজাল্ট থাকবে, মানে প্রশ্ন থাকবে যেগুলো আপনি যত খুশি ততবার দিতে পারবেন। প্র্যাকটিস এক্সাম একটা টাইম ফ্রেম আমরা দিয়ে দিব। ওকে, তো একটা হবে লাইভ এক্সাম, যেটা লাইভ পরীক্ষা দিয়ে আপনি মেরিট পজিশন পাবেন, আর একটা প্র্যাকটিস এক্সাম, যেটা প্র্যাকটিস করার জন্য আপনি বারবার পরীক্ষা দিয়ে এটা চেক করতে পারবেন। আরো দুইটা অপশন আমাদের আছে, একটা হলো কোয়েশ্চেন ব্যাংক। প্রশ্ন ব্যাংক হলো আপনি দেখেন 41, 43 আমরা খুব অল্প দিনে এখানে দিয়ে দিব। 41 থেকে শুরু করে একদম আপাতত কি 35 পর্যন্ত, এটা একটু চেঞ্জ করা হয়েছে। আমরা 10তম বিসিএস পর্যন্ত প্রশ্ন মোটামুটি এখানে দিয়ে থাকি। যে কোনো বিসিএস এর প্রশ্নে ক্লিক করে আপনি পুরো প্রশ্নটা দেখতে পারবেন, চাইলে টেস্টও করতে পারবেন যে আপনার আনসার গুলো ঠিক আছে কিনা। দেখেন ডি দেওয়ার পর এটা বেসিক্যালি ভুল হয়েছে, সঠিক উত্তর দিয়ে দিছে। এখানে মনে করেন আন্দাজ একটা দাগালাম, ডিআর দিলাম, এটা সঠিক উত্তর, ব্যাখ্যাটাও দিয়ে দিছে। ধরনী দাগালাম, ভুল হলো, সঠিক উত্তর দিয়ে দিছে। অথবা আপনি সরাসরি ডিসপ্লে আনসার ক্লিক করে দিতে পারেন, যে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন না, আপনি শুধু উত্তরগুলো দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুধু উত্তরগুলো আপনাকে দেখাই দিবে ডিসপ্লে আনসার দিলে। তাহলে এই হলো একটা অপশন। এর বাইরে কি অপশন আছে দেখেন, এর বাইরে এখানে অপশন আছে, একটা হলো নোটিশ এবং নিউজ, মানে সামনে কি কি পরীক্ষা হবে, কোন পরীক্ষার সিট প্ল্যান দিয়ে দিছে, আপনারা সবগুলো মোটামুটি এখান থেকে পেয়ে যাবেন। তো আলাদাভাবে বিভিন্ন গ্রুপে ঘোরাফেরা না করলেও হবে, আমরা এখানে সবকিছু মেনটেন করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বিসিএস করার সময় আমাদের একটু আপ টু ডেট থাকতে হয়, প্রতিদিন কি ঘটতেছে, প্রতি সপ্তাহে কি ঘটতেছে, মাসে কি ঘটতেছে সেটা জানা দরকার। এটার জন্য আমরা একটা মান্থলি অ্যাফেয়ার্স বাটন এখানে রেখেছি। এই মান্থলি অ্যাফেয়ার্স বাটনে দেখেন মাস সিলেক্ট করা যায় এবং সাবজেক্ট সিলেক্ট করা যায়। মনে করেন আপনি জুলাইয়ে আন্তর্জাতিকে কি কি ঘটনা ঘটেছে জানতে চাচ্ছেন, জুলাই 2021 ইন্টারন্যাশনাল, দেখেন ডেট ধরে ধরে সব ঘটনা এখানে দেয়া আছে, এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো আমরা কিন্তু ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে সেপ্টেম্বরে ইকোনমি কি কি ঘটনা ঘটেছে, মানে অর্থনৈতিক সম্পর্ক, দেখেন সবকিছু এখানে দেয়া আছে। সো আপনার প্রিপারেশনের সাথে সাথে প্র্যাকটিস এবং আপ টু ডেট থাকার অপশনটাও কিন্তু এখানে আছে, মানে সলিড প্রিপারেশন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো কিভাবে এনরোল করতে হয় সেটাও বলে দিয়েছি, পরীক্ষাগুলো কিভাবে চেক করতে হবে উপরের বাটনটা চেক করলে দেখতে পারবেন, পাস্ট এক্সামে কিভাবে যাওয়া যায়, বা যে ক্লাসটা যদি কোনো কারণে পারিবারিক কারণে বা নিজস্ব ব্যক্তিগত কারণে মিস করেন সেটা কিভাবে দেখা যায়, সেগুলো কিন্তু আমরা মোটামুটি বলে দিয়েছি। তাহলে একদম ফ্রি কোর্স, আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন, এবং প্রথম 3টা ক্লাস করে বুঝতে পারবেন যে ক্লাসগুলো কিভাবে হবে, পরীক্ষাগুলো দিয়ে বুঝতে পারবেন কিভাবে পরীক্ষা দিতে হয়, এবং অ্যানালাইসিস রিপোর্টটা দিয়ে বুঝতে পারবেন যে কিভাবে আপনাদেরকে আসলে জানানো হবে যে আপনার পরীক্ষা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। আরেকটা অপশন বলে রাখি, আপনি উত্তরণ ওয়েবসাইটে গেলে একটা হেল্পলাইন নাম্বার আছে, 09666775566। যে কোনো সমস্যা, আপনি হয়তো রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যা হচ্ছে, অথবা আপনার রেজিস্ট্রেশন করার পর নাম্বার আসতেছে না, বা রোল নাম্বার ভুলে গেছেন, হোয়াট এভার দ্য প্রবলেম ইজ, হেল্পলাইনে যদি আপনি ফোন করেন, যে কোনো সমস্যার সমাধান করার জন্য এখানে আমাদের মানুষ থাকবে। অথবা ফেসবুক পেজ আছে, আপনি সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। সো কিভাবে এনরোল করা যাবে বলে দিয়েছি, আশা করতেছি রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যাবেন। রুটিনটা একটু বলে দেই, 6 তারিখ থেকে ক্লাস শুরু, 6, 8, 10। 6 তারিখ প্রথম ক্লাস, তাহলে 8 তারিখে 6 তারিখের পরীক্ষা, 15 মিনিট একটা পরীক্ষা। কখন? সকাল 6টা থেকে রাত 11টা 55 পর্যন্ত, যে কোনো 15 মিনিট। মনে করেন আপনি 11টা 40-এ ঢুকলেন, 11টা 45 পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন 15 মিনিট। কিন্তু কোনো ভদ্রলোক যদি 11টা 45-এ ঢুকেন, তার পরীক্ষাও কিন্তু 11টা 55-তে শেষ হয়ে যাবে, অর্থাৎ সে দিতে পারে 10 মিনিট, অর্থাৎ লাস্ট টাইম হলো 11টা 55-তে ওই বোর্ডটা বন্ধ হয়ে যাবে। তো চেষ্টা করবেন অ্যাটলিস্ট 15 মিনিট আগে ঢোকার জন্য, যেন পরীক্ষাটা দিতে পারেন। আর ফাইনালি আপনাদের কোর্স শেষ হবে 12 তারিখে, ডেমো কোর্সটা আর কি, যেটা ফ্রি কোর্স। একটা উইকলি এক্সাম হবে, যেখানে এই 3টা সাবজেক্টের একটা মিক্সচার থাকবে, 100 মার্কস 45 মিনিটস। ওকে, তো ক্লাসগুলো করবেন এবং পরীক্ষাগুলো অবশ্যই দিবেন। আচ্ছা, এখন এই যে প্রিপারেশনের কথাটা বললাম, আমরা যে প্ল্যাটফর্মের কথাটা বললাম, এটা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম। এখন অনলাইন প্ল্যাটফর্মটা ভালো হবে নাকি ফিজিক্যাল প্ল্যাটফর্মটা ভালো হবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যায়। সো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে
কেন অনলাইন প্ল্যাটফর্ম ভালো হবে নাকি ফিজিক্যাল প্ল্যাটফর্ম ভালো হবে, এটা নিয়ে একটু ইস্যু আছে আমার। আমি একটু আপনাদেরকে দেখাই। আশা করতেছি এটা শেয়ার হয়েছে আপনাদের সাথে, একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। ওকে, আমি ভিডিওটা চালু করে দিয়েছি। সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। বাংলাদেশ সিভিল সার্ভিস সরকারের নীতি বাস্তবায়নের মাধ্যম, সুযোগ সুবিধা, সামাজিক মর্যাদা এবং পরিবর্তনের আশায় আজ প্রতিটি গ্র্যাজুয়েটের অন্যতম পছন্দ। কিন্তু যাত্রা কঠিন, প্রতিযোগীর সংখ্যা আকাশচুম্বী, তাই প্রয়োজন গোছানো প্রস্তুতি। কোভিড-19 অতিমারি আমাদের দেখিয়েছে অনলাইন জগতের বিশালতা। তাই প্রশ্ন ওঠেই, অনলাইন ক্লাস ভালো নাকি ফিজিক্যাল ক্লাস ভালো? চলুন দেখা যাক একটি সমালোচনা। অনলাইন ক্লাসে আপনি টিচারের সাথে ওয়ান টু ওয়ান যোগাযোগ করতে পারবেন। এতে আপনার মনোযোগ ধরে থাকবে বেশিক্ষণ ধরে। আশেপাশে থাকবে না কেউ বিরক্ত করার জন্য। আপনার যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য থাকবে আলাদা একজন টিচার। আর রেকর্ডেড ক্লাস থাকবে যত খুশি ততবার দেখার জন্য। আপনি আপনার নিজের সময় মতো ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ব্যক্তিগত কারণে ক্লাস মিস হলেও কোনো সমস্যা নেই। আমাদের অনলাইন ক্লাস একটি দীর্ঘ সময়ের জন্য আপনার প্ল্যাটফর্মে থাকবে। আপনার যদি জব থেকে থাকে, জবের পাশাপাশি প্রস্তুতি নিতে পারবেন। আর এটা মনে রাখুন, বর্তমানে যানজট সমস্যা থেকে সময় বাঁচাতে অনলাইন ক্লাসের ভূমিকা অনেক অনেক বেশি। একত্রিত ক্লাস হওয়ার ফলে ক্লাসের কোয়ালিটি কন্ট্রোল অনেকটাই সুবিধাজনক। আর সমন্বিত ক্লাসে আপনার সমস্যা সমাধান করার জন্য একাধিক টিচার আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। ক্লাসের শেষে পেয়ে যাবেন মাল্টি কালার পিডিএফ ক্লাস নোট। এবার দেখা যাক অনলাইন এক্সাম এবং ফিজিক্যাল এক্সামের মধ্যে পার্থক্য। আপনি 1 ঘন্টার ফিজিক্যাল এক্সামের জন্য সময় ব্যয় করবেন 3 থেকে 4 ঘন্টা। আর যদি আপনি অনলাইনে পরীক্ষা দেন, আপনি সাথে সাথেই পেয়ে যাবেন রেজাল্ট এবং অ্যানালিসিস রিপোর্ট। আর আপনাকে রেজাল্ট জানানো হবে এসএমএস এর মাধ্যমে। আর মনে রাখবেন, উত্তরণ প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে অনলাইন রিটেন এক্সাম। আপনি বাসায় বসেই অনলাইনে লিখিত পরীক্ষা দিতে পারবেন। তাছাড়াও চাকরিজীবীরা যারা সময় পান না, তারাও অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে শানিত করতে পারবেন। তবে মনে করিয়ে দেই, আপনাকে মূল পরীক্ষাটা যেহেতু ফিজিক্যালি দিতে হবে, আপনার অবশ্যই ফিজিক্যাল এক্সামের প্রস্তুতি থাকতে হবে। এর জন্য আমরা সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট এবং বড় বড় পরীক্ষাগুলোর আয়োজন করে থাকি উদ্ভাস উন্মেষের ব্রাঞ্চে। আপনার প্রস্তুতিকে গোছানো এবং পরিপূর্ণ করতে উত্তরণে রয়েছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস। প্রত্যেকটি বিষয়ের উপর এই প্রিন্টেড ম্যাটেরিয়ালস আপনার প্রস্তুতিকে করবে পরিপূর্ণ এবং গোছানো। স্বপ্ন পূরণে গোছানো প্রস্তুতির প্রত্যয়ে উত্তরণের যাত্রা। সবার জন্য শুভকামনা। ওকে, এখন আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, যে এই ভিডিওটা দেখে আপনার কি মনে হয়েছে যে অনলাইন ক্লাস আসলেই কতটুকু হেল্পফুল হতে পারে, বা আপনি কি মনে করেন কিনা যে অনলাইন ক্লাসটাই হেল্পফুল হবে? আমরা একটা জরিপ চালাই আপনাদের উপর, যে অনলাইন আর অফলাইন কোনটা আপনাদের কাছে বেটার লেগেছে। চ্যাট বক্স অথবা কমেন্ট করে আমাদের জানাতে পারে। ওকে, মানে আজকে যেহেতু আসলে ওরিয়েন্টেশন ক্লাস, অনেকেই আসলে এখানে আছেন। আমি একজন বা দুইজন ছাড়া বাকি সবগুলোই অনলাইন পাইছি। অলমোস্ট এভরিওয়ান, 99% আমি বলতে পারি যে অনলাইন। এর মানে কিন্তু আমরা অফলাইনকে ছোট করছি না। অফলাইন অবশ্যই দরকার, কিছু কিছু ক্ষেত্রে দরকার, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের সাথে দেখাও হবে। মূল পরীক্ষাগুলো তো আমরা অফলাইনেই রাখবো, বাট স্টিল ওভারঅল চিন্তা করলে অনলাইন এখনো পর্যন্ত এগিয়ে থাকবে। ওকে, থ্যাংক ইউ। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের ফুল কোর্স শুরু হবে 16 তারিখ থেকে 16 নভেম্বর। ফুল কোর্স মানে একদম ফুল রুটিন। ফুল রুটিনটা আপনারা আমাদের উত্তরণের ওয়েবসাইটে পেয়ে যাবেন। জাস্ট ইনফরমেশন গুলো একটু আমি বলে দিই এখান থেকে, যে টোটাল 100টা ক্লাস থাকবে সবগুলো সাবজেক্টের উপর। অ্যানালাইসিস ক্লাস থাকবে 6টা, ডেইলি এক্সাম 200 সেট, মানে ডাবল ডাবল লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম। উইকলি এক্সাম 66 সেট, মান্থলি এক্সাম 12 সেট, সাবজেক্ট ফাইনাল হবে 12টা ফিজিক্যালি, কিন্তু অনলাইনও দিতে পারবেন, ফিজিক্যালিও থাকবে, এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে 10 সেট। আপনাদের কোর্স ফি দেওয়া আছে, অফার ডিসকাউন্ট, এটা 2000 টাকা কমে ভর্তি হচ্ছে। প্রিভিয়াস স্টুডেন্ট, মানে আপনি ইতিমধ্যে যদি উত্তরণের সাথে যুক্ত থেকে থাকেন, সেই ক্ষেত্রে আরো 1000 টাকা
আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হবে, আপনার ওয়েবসাইটে সবকিছুই পেয়ে যাবেন। এর বাইরে কি থাকতেছে, ম্যাটেরিয়ালস, আপনাদের জন্য আর কোনো বই টই কিনতে হবে না, সব বই আমরা দিয়ে দিব। প্রিপারেশন বুক প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে 12টা বই, বাংলাকে আমরা 2টা বানিয়েছি, ইংলিশকেও 2টা বানিয়েছি। বিগত বছরের প্রশ্ন ব্যাংক পাবেন একটা, মডেল টেস্ট বুক পাবেন, এটা আমরা শেষের দিকে দিয়ে থাকি লাস্ট 2 মাস আগে, যেন নিজে হাতে প্র্যাকটিস করতে পারবেন। এবং পিডিএফ ক্লাস নোট পাবেন, টিচার যেটাতে ক্লাস নেবে ওই ক্লাস নোটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আর যা যা করতে হবে অলরেডি আমি সবগুলো বলে দিয়েছি, জাস্ট একটা ছোট্ট চোখ বুলিয়ে নেই। অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, কারণ এটা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করা দরকার, পরিকল্পনা নিতে হবে। এই জন্যই কিন্তু আমরা বলি যে গোছানো প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। কোথায় নিজের দুর্বলতা আছে বের করে নিতে হবে, রিভিশন দিতে হবে, বেসিক তথ্য বের করতে হবে, এবং পরীক্ষার কোনো বিকল্প নেই। আমরা একটু কোশ্চেন আনসারে যাব, মানে আপনাদের তো বললাম যে অনলাইনে আপনারা ডিরেক্টলি টিচারের সাথে কথা বলতে পারবেন। সো কিভাবে, আপনাদের একটা অপশন আছে দেখেন, যারা শুধুমাত্র জুমে কানেক্টেড আছেন তারা অপশনটা পাবেন, ফেসবুক এটা পাওয়া যাবে না। সো ফেসবুকে যারা আছেন তারা আপনারা কমেন্ট করে প্রশ্নটা করতে পারেন, আর জুমে যারা আছেন তারা রেইজ হ্যান্ড একটা অপশন পাওয়ার কথা, আপনারা এখন রেইজ হ্যান্ড করতে পারেন। আপনারা যদি রেইজ হ্যান্ড করেন আমরা আপনাদেরকে ফ্লোরটা ওপেন করে দিব, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন রিলেটেড টু বিসিএস অথবা সার্ভিস অথবা অর্গানাইজেশন। আমরা আপনাদের প্রশ্নটা শুনতে চাই এবং উত্তর দিতে চাই। প্রথমে আমরা ফাহিম ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি, আপনাকে পারমিশন দেওয়া আছে, আনমিউট করে প্রশ্ন করতে পারেন ভাইয়া, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আমি একটু বলে রাখি, একজন বলছেন যে বইগুলো কি সফট কপি কিনা, না বইগুলো হার্ড কপি, মানে প্রিন্টেড কপি, প্রিন্টেড ম্যাটেরিয়ালস। হ্যাঁ ফাহিম ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি তো অলরেডি 44তম বিসিএস প্রিলির কোর্সে মানে অ্যাডমিট হয়ে গেছি, মানে ফাইনাল কোর্সে। তো এখন ওই ভাই ওই যে প্রিলি আর রিটেনের যে প্রিপারেশনটা একসাথে বললেন নিতে, ওটা আমরা তো যে ম্যাটেরিয়ালস হ্যাঁ প্রিলি রিটেনেরটা আমরা যখন ক্লাস নেই তখন ক্লাসেই বলে দেই আর কি, যে এটা প্রিলির জন্য পড়বেন এবং রিটেনের জন্য পড়বেন, এক্সট্রা কোথা থেকে পড়তে হবে সেটাও বলে দেই। আচ্ছা, মানে ওই স্টাডি ম্যাটেরিয়ালসই হবে কিনা, মানে আমি তো বইও কালেক্ট করছি। হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ ভাই এই জন্য। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ফাহিম ভাইকে ধন্যবাদ। পরবর্তীতে আছে মেরান। মেরান, আমি জানি না ভাইয়া নাকি আপু, বুঝতে পারতেছি না, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি বলতে চাচ্ছি যে মানে আমরা তো কোর্সে ভর্তি হইলে যদি জুনে বা মেতে পরীক্ষাটা হয়, আমরা তো নতুন, আমরা কি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো কিনা? হ্যাঁ ভাইয়া, আমরা কোর্সটা এমন ভাবে ডিজাইন করেছি যে পরীক্ষা শেষের মিনিমাম 1.5 মাস আগে আমাদের কোর্স শেষ হয়ে যাবে, পরীক্ষাও শেষ হয়ে যাবে, এবং আমরা লাস্টে 1-2 সপ্তাহ আপনাদেরকে ফ্রি করে দিই, বা নিজের মতো পড়ে এরকমও করে দিই। সর্বশেষ মানে বলতে দেখা যায় যে মানে এই যে একদিন পর একদিন একটা ক্লাস হলো, এটা করা যায় মানে প্রতিদিন ক্লাস হয়? না প্রতিদিন ক্লাস আমরা সাধারণত দেই না, আমরা একদিন পর একদিন ক্লাস রাখি। হ্যাঁ, একদিন পর একদিন ক্লাস নিলে হয়তো বা পারা যাবে, কারণ আমরা যেহেতু নতুন, আমাদের অনেকের আছে, আমরা আর্টসের স্টুডেন্ট, আমাদের ম্যাথে প্রবলেম আছে, ম্যাথ করা প্রচুর সময় লাগে। আমরা ভাইয়া একদিন পর পরই ক্লাস নেই সাধারণত, মানে একদিন পর পর ক্লাসটা নিলে যদি শেষ হয় তাহলে অনেক ভালো হবে। আর প্রতিদিন নিলে হয় কি পিছনের পড়া রিভিশন দিতে হবে, না প্রতিদিন হবে না ভাই। আপনি দেখেন 3 মাসেই কিন্তু 100টা ক্লাস হয়ে যায় যদি প্রতিদিন নেই। আমরা ইচ্ছে করে কিন্তু 6 মান্থস এর একটা ডিউরেশন নিয়েছি, যেন একদিন পর একদিন ক্লাস দিয়ে শেষ করা যায়। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, পরবর্তীতে অমিত হাসান ভাইয়া, আপনাকে পারমিশন দেয়া আছে, আপনি কোশ্চেন করতে পারেন। জি আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া, প্রথমে বলে নি আপনাদের সিস্টেমটা আসলে খুবই ভালো লেগেছে। আমি উদ্ভাসে কোচিং করেছিলাম, আমি যখন কলেজ পাশ করি। হ্যাঁ, উদ্ভাসেই আমি কোচিং করেছি, পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করি। এখন আমি একটা জব করছি, কক্সবাজারে থাকি। তো আমি যখন এটা মূলত আসলে আমার ওয়াইফের জন্য, আমি জব করি অলরেডি। হ্যাঁ, তো ওর জায়গায় আজকে আমি প্রক্সি দিচ্ছি। ও আমাকে বললো যে তুমি যেহেতু উদ্ভাসে করছো, হ্যাঁ তুমি একটু দেখো যে কি আসলে। খুব ভালো লেগেছে আমার ওয়াইফ, আমি আশাবাদী যে ও এখান থেকে ভালো কিছু শিখতে পারবে এবং ওর যে লক্ষ্য আছে সেটা সে কমপ্লিট করতে পারবে। আমার কথা যেহেতু অনেকেই শুনছেন, তো মানে এটাই আর কি আসলে। এবং ভালো লেগেছে আপনাদের সিস্টেমটা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ।
ওকে, আমরা তানজিলা তুলি আপুকে পারমিশন দিয়েছি, আপনি প্রশ্ন করতে পারেন। আপু আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে আপনাদের এখানে কি ফ্রি কোর্সের মধ্যে আমরা কোনো ম্যাথ ক্লাস পাচ্ছি? হ্যাঁ, একটা ম্যাথ এবং মেন্টাল এবিলিটি ক্লাস পাবেন ভাইয়া। আচ্ছা, এইটাই মানে ম্যাথের অনেক কিছু আছে যেটা আমি বুঝতে পারছি কিনা বা একটু দেখার বিষয় আছে, এই জন্য চাচ্ছিলাম যে ফ্রি কোর্সে আপনারা তো মেন্টাল অ্যাবিলিটি বললেন, এই জন্য আমি জানতে চেয়েছি যে ম্যাথ আছে কিনা। ম্যাথ, হ্যাঁ, আমরা মূলত 2 ঘন্টার ক্লাসের 1.5 ঘন্টায় ম্যাথের উপরে থাকবে। হাফ আওয়ার মেন্টাল এবিলিটির কিছু টপিক যেটা ম্যাথের সাথে কানেক্ট করে দেওয়া যায়, ওইটা একসাথে যুক্ত করে দিই। এটা কি ওই এভাবেই নির্দিষ্ট কোনো অধ্যায় মানে সূত্র, সরি মানে পাটিগণিত বা বীজগণিত থেকে নাকি? না, একেবারেই একটা ফিক্সড অধ্যায়ের উপর আমরা হয়তো বা যাবো না। আমরা কয়েকটা টপিক রাখবো যেখান থেকে পাবলিক অপিনিয়নের মাধ্যমে 1-2টা টপিক পড়ানো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ওইটাই মানে কিছু অনেক সময় থাকে যে ম্যাথটা আসলে সবাই তো সবার কাছ থেকে একই রকম ভাবে বুঝতে পারে না, একটু প্রবলেম থেকে যায়, এটা আর কি নিতে পারছি কিনা আমি এটাই দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনি যখনই ক্লাস করার সময় কোনো সমস্যায় পড়বেন, আমাদের আরো একজন টিচার থাকবে আপনার স্পেসিফিক যে প্রবলেম গুলো থাকে সেগুলো সলিউশন করার জন্য। আমাদের একটা অপশন দেখবেন কিউ&এ, চ্যাট ছাড়াও কিন্তু কিউ&এ একটা অপশন আছে, তো সেখানে আপনি যে কোনো প্রশ্ন দিলে ওরা এটার সলিউশন করে দেবে। আচ্ছা, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। পরবর্তীতে রবিন মাহমুদ ভাইয়া, আপনাকে পারমিশন দেয়া হলো, আপনি প্রশ্ন করতে পারেন। রবিন ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো রবিন ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। রবিন ভাই একটু লাউডলি বলেন। আচ্ছা, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম শুনতে আসসালাম, পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাই আপনাকে। ভাইয়া, উদ্ভাসের কি আমাদের মানিকগঞ্জে কোনো ব্রাঞ্চ আছে? রবিল ভাই, উদ্ভাসে মানিকগঞ্জে ব্রাঞ্চ আছে? মানিকগঞ্জে ব্রাঞ্চ নাই, আশেপাশে আছে। তবে মানিকগঞ্জে আমাদের একজন কোঅর্ডিনেটর আছে অবশ্যই, না? হ্যাঁ, আমি আপনার নাম্বারটা ভাই দিয়ে দিচ্ছি। নাম্বারটা আমাকে দিয়েছে। আচ্ছা, আমি হ্যাঁ নাম্বারটা ওইটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনাকে পেয়েছি ভাই, নাম্বার পেয়েছি। আচ্ছা, ফাইনাল এক্সামটা যে হবে ওইটা কি ঢাকার যে কোনো স্থানে গিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা যে কোনো জায়গায় দিতে পারবেন, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে রিয়াদুল ভাইয়া, আপনাকে পারমিশন দেয়া আছে, আপনি কোশ্চেন করতে পারেন। জি ভাই, জি ভাইয়া, আমরা যে বিভিন্ন পাবলিকেশনের বই পড়ি, তো আপনারা একটা বই প্রোভাইড করবেন, তো সেক্ষেত্রে আমরা আমি আসলে কোনটা পড়বো? তো দেখা গেছে আমরা পাবলিকেশনের বই কিনি, সেগুলো কিন্তু খারাপ লিখি না, মোটামুটি ভালো লিখে। তো না, আপনারা অবশ্যই বই আমরা দিবেন, আমরা আপনারা বই কাউকেই দিবেন, মানে সেক্ষেত্রে আমরা মানে কোনটা ফলো করবো? যদি পাবলিকেশনের বই আগে পড়ে থাকি ওইটাই ফলো করবো, না আপনারা দেবেন ওইটা ফলো করবো? না, আমরা একটু বলি, আমরা যখন কোর্সটা ডিজাইন করেছিলাম তখন আমরা চেষ্টা করেছিলাম যে ক্লাসের ভিত্তিতে কোর্স ডিজাইন করব। তো প্রবলেম হয় কি, আমরা যদি শুধুমাত্র ক্লাসের ভিত্তিতে কোর্সটা ডিজাইন করি তাহলে আমরা যেভাবে পড়াতে যাচ্ছি ওইটা যারা পার্টিসিপেন্ট তাদের কাছে সঠিকভাবে থ্রো করা যায় না। এখন যেমন আমাদের নিজেদের যেমন একটা বই আছে, তো আমরা কিন্তু বলতে পারি যে এই টপিকটা আমি এখন পড়ালাম, এটার কিছু ডিটেলস ইনফরমেশন জানতে হবে, এই পেজ বা এই অধ্যায়ে দেয়া আছে, আপনারা দেখে নিবেন। তাহলে আমাদের জন্য ব্যাপারটা সহজ হবে। এখন আমি ডিফারেন্ট পাবলিকেশনকে যদি রেফার করতে যাই, এটা কিন্তু একটা প্রবলেম তৈরি করতে পারে। এই জন্য আমরা চিন্তা করেছি আমরা নিজেদের মতো করে মোটামুটি কমপ্লিট ভাবে বেশ রিসার্চ করে একটা মানে প্রিন্টেড ম্যাটেরিয়ালস গুলো তৈরি করেছি, এবং আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন এটা মোটামুটি যে কোনো পাবলিকেশন থেকে কোনোভাবেই কম না আর কি। কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো হয়েছে, তো আপনি জাজ করতে পারবেন। আপনার কাছে যদি অলরেডি থাকে আমরা কখনোই মানা করবো না, অবশ্যই একাধিকবার আপনি পড়তে পারেন, বাট আপনি যদি জাজ করতে চান, পড়ে দেখতে চান, আপনি অবশ্যই দেখবেন আমাদের কোয়ালিটি কিছুটা অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ, আপনি এটা ভালো কোশ্চেন রেজ করেছেন, আসলে ইটস গুড কোশ্চেন। কে অনেকজনকে আর অনেকগুলো দেখতেছি হাত আছে। আচ্ছা, উম্মে সুরাইয়া, আপু আপনাকে পারমিশন দেয়া আছে, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, আমি মানে একদম বিসিএস নতুন, মানে আমার কোনো আইডিয়াই নেই। তো বলছিলাম যে ম্যাথের জন্য কি কোনো লিমিটেশন আছে, যে মানে ইন্টারমিডিয়েটের থেকে কোশ্চেন হবে কিংবা 9-10 থেকে কোশ্চেন হবে, এরকম কি কোনো লিমিটেশন আছে নাকি আমাকে টোটাল সবকিছুই জানতে হবে? মূলত বলি যে ম্যাথের যে প্রশ্নগুলো হয় এখনো পর্যন্ত সেগুলো 9-10 স্ট্যান্ডার্ড। 9-10-এ অনেকে ভাবে যে সম্ভাব্যতা বা কম্বিনেশন জি জি। পারমুটেশন এগুলো তো আমরা পড়ি নাই। ইটস ট্রু যে আপনারা পড়েন নাই, বাট এখনকার যে 9-10-এর বই ওগুলো তো এটা আছে।
তো বেসিক্যালি 9-10 এর স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়লেই হয়, ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড খুব একটা দরকার হয় না, 9-10 এর স্ট্যান্ডার্ড ইজ মোর দেন এনাফ। আপনি 15 তে যদি 12-13 পেতে চান এনাফ। জি 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 বলেন ভাই। মানে বলছিলাম যে এখানে তো হচ্ছে মানে সায়েন্সের স্টুডেন্টও থাকবে, একজন কমার্সের স্টুডেন্টও থাকবে, তো ইন্টারমিডিয়েটে তো হচ্ছে শুধুমাত্র যারা সায়েন্স পড়ে তাদেরই হচ্ছে হায়ার ম্যাথ থাকে, এই জন্য মেইনলি বেসিক্যালি হচ্ছে 9-10 এর ম্যাথটাকেই বেসিক ধরা হয়। 9 কে বেসিক ধরা হয়, রাইট। তো আমাদের ক্লাসগুলো ওইভাবেই সাজানো, ম্যাক্সিমামই হলো আচ্ছা বিসিএস ওরিয়েন্ট করে, এবং ফাইনালি কিছু টাফ কোশ্চেন আমরা পড়াই, বাট সেটা একদম লাস্টের দিকে গিয়ে। জি জি ওকে আপু, আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ ইউ। ভাইয়া। আচ্ছা রুবেল ভাইয়াকে বলবো, আমাদের চ্যাট বক্সে দেখলাম বেশ, চ্যাট বক্সে কিউএন্ডে তে অনেকগুলো প্রশ্ন আসছে যেগুলো সার্ভিস রিলেটেড, ব্রাঞ্চ রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড, এগুলো যদি একটু রিডিং করে দেন আর কি, অথবা ফেসবুক থেকে যে প্রশ্নগুলো আসছে কমন প্রশ্ন, এগুলো একটু রিডিং করে দেন, অনেকেরই অনেক কিছু জানার আছে। আচ্ছা ভাই, ফার্স্ট হচ্ছে স্থানীয় করছেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কেউ যদি 32 বছর বয়সে কেউ পররাষ্ট্র বা অ্যাডমিন ক্যাডার সার্ভিসে জয়েন করে, তাহলে অবসরে যাওয়ার আগে সে কোন পদে থাকতে পারে? এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এগুলো খুবই কন্ট্রাডিক্টরি প্রশ্ন, সরি। এটা গভর্নমেন্টের উপর নির্ভর করে। আসলে নরমালি সচিব হওয়ার জন্য 25 বছর বয়সী এনাফ, 25 বছর সার্ভিস করতে পারে। সার্ভিসের কোয়ালিটি কেমন ছিল, কেমন চাকরি করেছেন, কাজকর্ম কেমন ছিল, এগুলোর উপরে ডিপেন্ড করে। সো এটা টোটালটাই ওই মুহূর্তের উপর, এগুলো আগে থেকে বলা যাবে না, সরি ভাইয়া। নেক্সট। আচ্ছা ভাই, নেক্সট হচ্ছে সৌরভ ভাইয়া করছেন ভাইয়া, একজন ফ্রেশ গ্রাজুয়েট যার পূর্বে কোনো চাকরির প্রিপারেশন নাই, তার জন্য বিসিএস এবং ব্যাংক দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া উচিত হবে কিনা পরামর্শ দিচ্ছেন? বিসিএস হলো এমন একটা সাবজেক্ট, মানে এমন একটা পরীক্ষা যেখানে আপনার একটা মিক্সচার আছে, সবকিছু এখানে আছে। তো বিসিএস করলে বাকিটা হয়ে যাবে। এটা ছিল আমাদের হচ্ছে কিউএনএ তে ভাইয়া। আচ্ছা, চ্যাট বক্সে একজন করছেন বিসিএস এ কাট মার্কস নরমালি কত হয়? ডিপেন্ড করতেছে, এক এক সময় এক এক রকম হতে পারে, কোনো ফিক্সড কাট মার্ক বলে কোনো কিছু নাই। প্রশ্ন কিরকম হয়েছে, কতজন পরীক্ষা দিয়েছে, এবং পিএসসি কতজনকে রিটেনের জন্য সিলেক্ট করবে তার উপর ডিপেন্ড করে। অন এভারেজ সেটা 100 থেকে 105 বা 10 এর মধ্যে হতে পারে। আচ্ছা আচ্ছা, সজল ভাইয়া নামে একজন করছেন, স্যার রিটেন এক্সামে প্রফেশনাল ক্যাডারে নিজের সাবজেক্টটা অ্যান্সার করতে হয় বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম? যে কোনো একটা মিডিয়াম, হয় বাংলা অথবা ইংলিশ। এগুলাই ছিল আমাদের কোশ্চেন, এছাড়া তেমন কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন লিখছে ভাইয়া হচ্ছে 44 সার্কুলার কবে দিতে পারে? 44 সার্কুলার ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়ার কথা, ও এই বছরই পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। শেষে একটা কথা বলবো যে যে সার্ভিস আপনারা আসতে যাচ্ছেন এটার অনেক সুনাম আছে। এটাতে যারা বিভিন্ন সময় কাজ করেছেন বা বিভিন্ন সময় কাজ করবেন, অনেক কিছু করার সুযোগ পাবেন, এবং দেশের একদম প্রথম সারির মানুষ হয়ে সরাসরি সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ থাকবে। সবসময় মনে রাখবেন যে বাংলাদেশকে কিভাবে পরিচালিত করতে হচ্ছে সেটা জানার জন্য আপনাকে বাংলাদেশের সংবিধান পড়তে হবে। এই সংবিধানের ক্ষমতা বলে, মানে সংবিধানের ক্ষমতা বলে আমরা পাবলিক সার্ভেন্ট বলেন বা প্রাইম মিনিস্টার বলেন বা অনারেবল প্রেসিডেন্ট বলেন, সবাই কাজ করছে। তো আপনি কোনোভাবেই দেশের সংবিধান অবমূল্যায়ন করতে পারবেন না। সংবিধানে কিন্তু বলা আছে যে ইউ আর এ পাবলিক সার্ভেন্ট, মাথায় রাখবেন, মানুষকে সেবা দেওয়া আপনার অন্যতম কাজ। সংবিধান পড়লে আমি অনুচ্ছেদ সহ বলতে পারতাম, বা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো মানুষকে সেবা দেওয়ার সময় নিজেকে কখনো বস ভাবা যাবে না, নিজেকে সর্বোচ্চ কর্মকর্তা ভাবা যাবে না। আমরা মানুষের সেবার জন্য কাজ করব। তাই যে চাকরিটা পেতে যাচ্ছেন সেটাতে সরাসরি মানুষের জন্য কাজ করা যায়, তাই নিয়তটা ভালো রাখবেন। কোনোভাবে নিজের স্বার্থের জন্য পাবলিক স্বার্থ বা জনস্বার্থকে ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। এবং এই নিয়তে যদি কাজ করেন, যে আপনার জীবনটা যে সুন্দর থাকবে, আপনার পরিবার যে ভালো থাকবে, আপনার আশেপাশের মানুষজন আপনার জন্য দোয়া করবে, এতে কোনো সন্দেহ নাই। সো স্বপ্ন যেটা দেখছেন সেটার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করার সময় মাথায় রাখবেন যে বিসিএস প্রক্রিয়াটা কিছুটা লম্বা, কিন্তু এর ফলটা বেশ মিষ্টি। এই মিষ্টি ফলের জন্য এই পরিশ্রমটা বা এই সময়টাকে কিছুটা বলা যায়
ত্যাগ করতে হবে, এই সময়টার লোভটা ছেড়ে দিতে হবে, এবং পরিশ্রম শেষে আপনি যে চাকরিটা পাবেন সেই কাজগুলো করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কোন স্বপ্ন নিয়ে বিসিএস এর যাত্রাটা শুরু করেছেন। ইভেন কিছুদিন পরেও, অনেকদিন পড়াশোনা করার পর আমাদের মধ্যে কিছুটা বোর্ডেম চলে আসে বা একঘেয়েমি চলে আসে, তখনও মাথায় রাখবেন যে আপনি কেন এই সার্ভিসটার কথা প্রথমে মাথায় নিয়েছিলেন বা কেন যাত্রাটা শুরু করেছিলেন। তো আমি সাজেস্ট করবো একটা ছোট্ট ডায়েরি মেনটেন করতে পারেন। যখনই আপনার মনে হবে যে আমি বিসিএসটা কেন পড়তেছি, এর কারণটা, নিজের যে কারণটা সেটা লিখে রাখবেন। যখন ডিমোটিভেশনাল পিরিয়ডটা আসবে, কষ্টের সময়টা আসবে, তখন এটা পড়বেন। তখন বুঝতে পারবেন যে আপনি আসলে কেন যাত্রা শুরু করেছিলেন। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে, যাত্রা শুরু করে মাঝপথে ছেড়ে দেয়, বা 80% যাত্রা শুরু করে ছেড়ে দেয়। আপনি ছেড়ে দিলে কখনো আগাতে পারবেন না, কখনোই ভালো ফলাফল পাবেন না। শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, আশা করতেছি ভালো কিছু হবে। আর শেষে মনে রাখবেন, জীবন বিসিএস থেকে অনেক বড়। জীবনে ভালো মানুষ হওয়াটা একটা বড় লক্ষ্য রাখবেন। যদি বিসিএস হয়, ভালো মানুষ থাকবেন, নাও যদি হয় তাও ভালো মানুষ থাকবেন। আমাদের দেশে ভালো মানুষের সংখ্যাটা অনেক বেশি দরকার। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। সৌরভ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। লাস্টে এনায়েত ভাই বা সুজন ভাই কোনো কিছু বলবেন, বা হাসান ভাই? আচ্ছা, কালকে হচ্ছে আমাদের যে ফ্রি ক্লাসটা আছে, ভাই অলরেডি দেখাই দিচ্ছে, আমি তারপরে একটু এই সম্পর্কে একটু বলি। হ্যাঁ ভাইয়া, আরো কিছু কোশ্চেন অ্যান্সার আসছে, যদি একটু কাইন্ডলি একটু অ্যান্সার গুলো বলে দেন ভাইয়াদেরকে, পেমেন্ট সিস্টেমটা একটু বলে দেন যদি, তাহলে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফার্স্টে একটু রুটিনটা আবার একটু দেখাই দিচ্ছি। আমাদের হচ্ছে যে অনেক ফ্রি কোর্সের রুটিনটা। আমাদের 6 তারিখ কালকে শনিবার বাংলাদেশ বিষয়াবলীর উপর ক্লাস হবে 6টা 30 সন্ধ্যায়। আপনারা যারা হচ্ছে এনরোল করছেন কোর্সটা, ফ্রি কোর্সটা, তারা আপনাদের প্রোফাইলে পেয়ে যাবেন, আপকামিং যে লেকচার এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে 8 তারিখ সোমবার আমাদের ইংরেজি ভাষা ও সাহিত্য আছে। দেন 10 তারিখে হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এবং 11 তারিখে হচ্ছে আমাদের সাথে কিন্তু এক্সামও আছে, লাইভ এক্সাম। 6 তারিখে আমাদের ক্লাস হচ্ছে, কালকে থেকে শুরু হচ্ছে, 6 তারিখে কোনো এক্সাম নাই। আর 8 তারিখে দেখেন এখানে বাংলাদেশ বিষয়াবলীর এক্সাম আছে, এখানে 15 মিনিটের একটা। 10 তারিখে আমাদের এক্সাম আছে ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর, এবং 11 তারিখে হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। তো আপনারা হচ্ছে রুটিনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর অনেকে পেমেন্ট সিস্টেম নিয়ে অনেক কথা বলতেছিলেন যে ভাই কিভাবে পেমেন্টটা করব। তো আপনি চাইলে হচ্ছে দুইভাবে পেমেন্টটা করতে পারেন। আমাদের যে কোর্স, ফুল কোর্সটা এনরোল করলে আপনারা চাইলে ব্রাঞ্চে যেও ভর্তি হতে পারেন, অথবা আমাদের অনলাইনে ভর্তি হতে পারবেন। আমি একটু সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনারা হচ্ছে যারা অ্যাক্টিভ আছেন, আপনারা চ্যাটে একটু ওয়াই লিখে জানাই দেন আমার পেজটা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো। আমাদের হচ্ছে uttaran.academy যে ওয়েবসাইট আছে, এখানে ঢোকার পরে এখানে হচ্ছে বিস্তারিত সবকিছু পাবেন। আমাদের যে কোর্সটা আছে, তো 44তম যে 44তম বিসিএস এর যে অনেক ফ্রি কোর্স আছে, দেখা যাচ্ছে না, আমি আবার একটু শেয়ার করি। আচ্ছা, এখন মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা যদি দেখতে পান চ্যাট বক্সে একটু ওয়াই লিখে জানাই দেন। uttaran.academy আমাদের পেজে আসার পরে এখানে হচ্ছে আমাদের বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করতে পারেন, অথবা আমাদের টোটাল যে কোর্স সমূহ আছে, আমাদের কোর্স সমূহ এখানে আসার পরে 44তম বিসিএস এর যে অনেক ফ্রি কোর্স, এখানে তো ভাইয়া দেখাই দিচ্ছে যে কিভাবে এনরোল করতে হবে, এখানে এনরোল করতে পারেন। অথবা এরপরে হচ্ছে 44তম বিসিএস প্রিলি ফুল কোর্স, তো এখানে হচ্ছে আপনারা ডিটেলসে ক্লিক করবেন, যেটা আমাদের 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে। এখানে দেখবেন হচ্ছে এনরোল নাও একটা অপশন আছে, এবং ডিটেলস যদি আপনি করতে চান সেক্ষেত্রে নিচে এসে আমাদের কোর্স বিবরণী যেটা দেওয়া আছে, লাইভ এক্সাম, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, সলভ ক্লাস, লাইভ ক্লাস, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সবকিছু এখানে দেওয়া আছে, এবং আমাদের ম্যাটেরিয়াল সম্পর্কে সবকিছু দেওয়া আছে। আমাদের পেমেন্টের হচ্ছে এখানে দেওয়া আছে 12,000 টাকা, আমাদের 2,000 টাকা ডিসকাউন্ট আছে, 10,000 টাকা পেমেন্ট, তো এখানে দেওয়া আছে। এবং পাশে দেখবেন এনরোল নাও, এনরোল নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন তারা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এবং হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এবং যারা রেজিস্ট্রেশন করছেন আগে, তারা কিভাবে এনরোল করবেন আমি সেই বিষয়টা দেখাই দিচ্ছি। আপনাদের এরকম একটা প্রোফাইল আসবে আমাদের হচ্ছে লগইন করার পরে। লগইন করার পরে এরকম একটা প্রোফাইল আসার পরে দেখেন উপরে অ্যাড কোর্স আছে। ভাইয়া যখন এখানে এক্সামের অপশনটা দেখাইছে, আমি এখানে অ্যাড কোর্স, আপনি কোর্সটা কিভাবে অ্যাড করবেন আমি সেটা দেখাই দিচ্ছি।
আচ্ছা, এখানে আসার পরে এখানে 12 এর থেকে আন্ডার গ্রাজুয়েট দিলে 44তম বিসিএস প্রিলি ফুল কোর্স এখানে এনরোল ক্লিক করবেন। এখানে হচ্ছে 44তম বিসিএস প্রিলি ফুল কোর্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইডে দেখেন 12,000 টাকা দেখাচ্ছে এবং হচ্ছে এখানে 10,000 টাকা 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 10,000 টাকা দেখাচ্ছে। তো এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে ফার্স্ট স্টাডি দিবেন। আমি বাংলা দিলাম। এখানে হচ্ছে ব্রাঞ্চ সিলেক্ট করবেন, অনলাইন ব্রাঞ্চ। দেন ফিজিক্যালি একটা ব্রাঞ্চ সিলেক্ট করবেন, আপনার পাশে যে ব্রাঞ্চ বা আপনি যেখানে এক্সাম দিতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এখানে একটা ব্রাঞ্চ সিলেক্ট করলাম এবং এখানে হচ্ছে আমাকে ব্যাচ ডেটা সিলেক্ট করতে হবে, ব্যাচ টাইমটা সিলেক্ট করতে হবে, ব্যাচ নেমটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, পেমেন্টটা আপনি কিভাবে করতে পারেন। এখানে বিকাশ ট্রানজাকশন আইডি তে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনাদের সবথেকে যেটা ভালো আপনাদের যদি বিকাশ আপনাদের ফোনে মানে আপনাদের যদি থাকে সেক্ষেত্রে বিকাশ ওয়েব পেমেন্ট যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে এগ্রিতে টিক দিবেন। টিক দেওয়ার পরে প্রসেস টু পে এই অপশনটাতে ক্লিক করার পরে অটোমেটিক আপনাকে বিকাশ হচ্ছে এখানে নাম্বার দিবেন। দেওয়ার পরে দেন যে প্রসেসটা আপনারা মনে হয় সবাই জানেন যে কিভাবে পেমেন্টটা করতে হবে। তো আশা করি এভাবে পেমেন্ট করতে পারবেন। যদি এভাবে কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ব্রাঞ্চে যেও ভর্তি হতে পারবেন। তো আশা করি হচ্ছে যে ভর্তির যে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে জানাই দেবেন। আচ্ছা, প্রিভিয়াস ডিসকাউন্টের জন্য আপনাকে অবশ্যই একটু ব্রাঞ্চে যেতে হবে। আর আমাদের এখানে হচ্ছে যারা আমাদের উত্তরণের আগে কোনো প্রোগ্রামে ছিলেন, আপনারা যখন ভর্তি হবেন অটোমেটিক কিন্তু প্রিভিয়াস ডিসকাউন্টটা পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারেন। আপনাদের যে পেমেন্টের যে বিষয়টা ছিল আমি এটা রোলটা ক্লিয়ার করলাম। আচ্ছা, সুজন ভাই আর যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু বলার থাকে একটু বলতে পারেন ভাই। হ্যাঁ ভাই, আপনি মোটামুটি সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আরিফ ভাই লাস্টে কোনো কিছু বলবেন কিনা? আচ্ছা, এনায়েত ভাই আপনার কি কোনো কিছু বলবেন লাস্টে? না ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ভালো হয়েছে আর কি। আপনি শেষ করে দিতে পারেন যদি আর কিছু বলার না থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাইদেরকে অনেক ধন্যবাদ আপনারা যারা ছিলেন সাথে প্রথম থেকে। তো সবাই ভালো থাকেন। কালকে আমাদের ক্লাস আছে 6টা 30 মিনিটে, অবশ্যই জয়েন করবেন সবাই। আর এর ভিতরে যারা এনরোল করেন নাই আমাদের ফ্রি কোর্সটা বা আমাদের 40তম যেটা ফুল প্রিলি কোর্সটা, তো আপনারা সবাই এনরোল করে নেবেন। তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।